চারপাশে যদি 10 জন তোমায় বলে যে আমি মেথড অ্যাক্টিং করি, 10 জন বলছে ক্লাসিক্যাল অ্যাক্টিং, তখন তোমার মনে হবে না শালা আমি কি করি রে? মানুষে অনেকেই ভাবে দ্যাটস আ ভেরি wrong thing that they think about me. I'm very confident as a person. I am not. সেইটার জন্য আমায় অনেক খাটতে হয়। কতটা লাগে কি লাগে তো জানি না। সিগারেট খেতে খেতে আমি শুয়েছিলাম, আমি হাতে স্টাপ করলাম সিগারেটটা, অপমানিত হয়েছে। বাবা গিয়ে এরকম হয়েছে যে আমি 1 year I was failing, এবং বাবা গিয়ে তোমার প্রিন্সিপালের মানে আমি আপনার পা ধরছি বলে পা ছুতে ওর আমার কাছের দরজা দিয়ে আমি দেখতে পাচ্ছি। স্যার সিন দ্যাট, একটা ভালো কাজ হলো, 4খানা ছবি তুললো, এই ক্যালটাইমস আমায় দিয়েছে, টিটু গিয়ে আমার ছবিটা দিল, এই আমি কত বড়, এই আমি কত ছোট। হ্যাঁ, মানে এই জিনিসগুলোর মধ্যে না 2019-এ মন্টু পাইলট হয়েছে, তারপর আমি কোন কাজ করেছি যেটা মানুষের মাথা ঘুরিয়ে দিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে তুমি কিসের হম্বি তুমি দেখাবে? তুমি কি হোয়াট হ্যাভ ইউ ডান? মাই কোয়েশ্চেন টু দেম ইজ, তুমি কি মানে একটা 25 কোটি টাকার ব্যবসা দিয়েছো, 20 কোটি টাকার ব্যবসা দিয়েছো? তা তো নয়। ইট ইজ মি who is very underconfident at times. It is me again who thinks I'm the best. হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। যদি প্রথমবার ক্লিক করে থাকেন তাহলে বলে দিই, এই চ্যানেলে যেটা হয় সেটা হলো কনভারসেশনস। আমরা একটা পডকাস্ট করি, উল্টো দিকে থাকে গেস্ট, আমি হোস্ট হিসেবে সেই পডকাস্টটা হোস্ট করি। আজকে আমাদের গেস্ট সৌরভ দাস। সৌরভ দাস যথেষ্ট পরিচিত একজন অভিনেতা, এবং অনেকদিন ধরেই প্ল্যান হচ্ছিল সৌরভের সঙ্গে একটা পডকাস্ট করার, কারণ আমার সৌরভের সঙ্গে একটা কাজ করতে গিয়ে মনে হয়েছিল হি ইজ ভেরি সিনসিয়ার অ্যাবাউট হিজ ওয়ার্ক, এবং প্রচণ্ড ইন্টেন্সলি কাজ করতে চায়। তো আমার মনে হয়েছিল একটা দারুণ কনভারসেশন আমরা বের করতে পারবো। তো এই কনভারসেশনটা অ্যাকচুয়ালি পুরোটা হওয়ার পর আমরা অ্যাকচুয়ালি বুঝতেও পারিনি কতক্ষণ পুরো কনভারসেশনটা হয়েছে। ইট ওয়াজ সো ফ্রি ফ্লোয়িং, ইট ওয়াজ সো কী বলবো, এতটাই ক্যাজুয়াল এবং অরিজিনাল একটা কনভারসেশন খুব বেশি দুম করে হয় না, এবং দুজনেই খুবই আনন্দ পেয়েছি এই কনভারসেশনটা থেকে। এবং দেখেছি যে কনভারসেশনে আমরা খুব আনন্দ পাই, মানে গেস্ট এবং হোস্ট, সেই কনভারসেশনে আপনারাও খুব আনন্দ পান। তো সুতরাং আজকের এপিসোড আমার মনে হয় আপনাদের দারুণ লাগবে। কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানাবেন, এবং সাবস্ক্রাইবার কাউন্ট খুব বেশি বাড়ছে না দেখছি, অনেকেই যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করছেন না। যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে নিন। এরকম দারুণ দারুণ কনভারসেশন আমরা এই পডকাস্ট চ্যানেলে বা এই চ্যানেলে উপহার দিয়ে থাকি। সো আজকে আর বেশি দেরি করবো না, লেটস গো টু দ্য এপিসোড। তার আগে যেটা বলে থাকি সবসময় সেটা বলবোই, সেটা হলো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। ইউ উইল হ্যাভ এ গুড টাইম। আজকে আমাদের সঙ্গে আছে সৌরভ দাস, যাকে বেশ কিছু লোকজন নাকি বলে আমাদের দুজনকে কিছুটা কাছাকাছি দেখতে, এবং যেটার একটা রিফ্লেকশন রিসেন্টলি আমরা একটা কাজেও দেখতে পাবো। পাশ বালিশ বলে একটা সিরিজ আসছে 10ই মে জি5-এ, প্লাগ ইন করলাম টুক করে, বুঝলি তো। তো যাই হোক, ওটাতেও আমরা অ্যাকচুয়ালি বাবা ছেলের ভূমিকায় অভিনয় করেছি। আমার মানে অভিনয় তো করি না আমি জেনারেলি, ওইটা একটা করেছিলাম, আমার বেশ মজা লেগেছে। তো সৌরভ, কেমন আছিস প্রথম কথা, এবং ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট, থ্যাংক ইউ ফর কামিং। কেমন আছিস বল? খুব ভালো আছি, ভালোই চলছে। আচ্ছা, এবং অনেক দিন ধরেই কথা হয়েছিল আমাদের যে আমরা পডকাস্টে আসবো, হ্যান ত্যান, এই হয়ে ওঠেনি এখনো পর্যন্ত, তবে আজকে এসে বেশ ভালোই লাগছে আর কি। এখানে এসে ভাইবটা ঠিক লাগছে? হ্যাঁ, ভাইবটা প্রচন্ড ভালো লাগছে। এটা একটা হচ্ছে রিয়েল স্পেস মনে হচ্ছে। অনেক জায়গায় গেলে হয় না যে ওই ব্যাপারটা মিস করে মানুষে, হ্যাঁ, এটা দেখে মনে হচ্ছে রিয়েল স্পেস আর কি। দেখ, এটা আমার বাড়ি, এটা আমি এখানেই থাকি, এবং এটা আমার লিভিং রুম। এখানে আমরা বসে এমনিও আড্ডা মারি। এখানে শুধু ক্যামেরাটা চলছে, মাইকটার সামনে, এইটুকুই যা ডিফারেন্স। তো সেই কারণে আমার মনে হয় ভাইবটা একটু বেটার আমরা ফিল করতে পারি। তোর সঙ্গে আড্ডা মারার, তো দেখ, একটা বিভিন্ন ধরনের অভিনেতা, বিভিন্ন ধরনের আর্টিস্টদের সঙ্গে এই থ্রু আউট দিস আমার 16 বছর 18 বছর জার্নিতে বিভিন্ন রকমের ইন্টারাকশন হচ্ছে, এবং আমি দেখেছি প্রত্যেকটা অভিনেতার সঙ্গে আমার বিভিন্ন যখনই ইন্টারাকশন হয়েছে আমি একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ পেয়েছি অ্যাবাউট দেয়ার আইডিয়া অফ অ্যাক্টিং, অ্যাবাউট দেয়ার আইডিয়া অফ ক্রাফট, অ্যাবাউট দেয়ার আইডিয়া অফ মানে কি বলবো, আইডিয়া অফ অ্যাপ্রোচ, ক্যারেক্টারের প্রতি অ্যাপ্রোচ। তো সেখান থেকে আমি একটা জিনিস আমার মনে হয়েছে যে প্রত্যেকটা অভিনেতার বোধহয় নিজস্ব পার্সোনাল একটা প্রসেস থাকে, যেটা শুধু তার। সেই নিয়ে কথা বলতে আমার প্রচণ্ড মজা লাগে। আমার জানতে ইচ্ছা করে কীভাবে সে পার্টিকুলারলি ভাবে। অভিনেতার হোক বা সে মানুষ হোক, যে কোনো মানুষেরই ছোটোবেলা তার উপর একটা খুবই বড় ইনফ্লুয়েন্স রাখে, এটা আমার মনে হয়। তোর ছোটোবেলাটা কীরম ছিল, মানে কোথায় ছিল, কীরম ছিল, কী মনে পড়ে ছোটোবেলা থেকে সবচেয়ে বেশি?
ছোটবেলা আমার বাটানগরে জন্ম। হুম। তো সাউথ 24 পরগনা, এখন কলকাতা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো বেশি দূরে নয় খুব একটা কলকাতার থেকে। তো সেক্ষেত্রে ইনফ্লুয়েন্সগুলো মানে সিটি লাইফের ইনফ্লুয়েন্সই প্রায় ছিল। হুম। বাট আবার ওই মানে গ্রাম ঠিক নয়, মফস্বল আর কি। মফস্বল। হ্যাঁ, তো ওই এসেন্সটাও ছিল। যেরকম আমি ওই পুকুর ছিল, পুকুরে চান করতে নিয়ে যেত বাবা। হুম হুম হুম। বাবা সাঁতরে পার হয়ে যাচ্ছে পুকুর, আবার ফিরে আসছে, ওয়েট করছি বাবার জন্য ঘাটেই, এই টাইপের বিষয়। তারপরে তোমার ওই পাতকুয়ো, হুম হুম। তোমার ওই টিউবওয়েল, হুম, হ্যান ত্যান, এই ওই ওয়াশরুমটা মানে বাথরুমটা কিন্তু ঘরের মধ্যে কোথাও নয়, বাড়ির মধ্যে বাইরে। নয়, ওই বাইরে পেছনে গিয়ে একটা জায়গা আছে আর কি, দরজা দেওয়া, সেই জায়গাটায়। হুম তো আমি ওখানে জন্মেছি বেসিক্যালি। তো আমি ওটা দেখেছি, এবং পাড়ায় খেলা টেলা হ্যান ত্যান, কাবাডি দিয়ে শুরু হয়েছে, তারপর ক্রিকেট এসছে, হুম। তারপরে এরমভাবেই এগিয়েছে। তারপরে ক্লাস 1-এ অ্যাকচুয়ালি ওই আহ, দুজনেই সরকারি চাকরি করতো। বাবা সেন্ট্রাল রেলে ছিল, আর মা হচ্ছে এতে ছিল, রাইটার্সই ছিল। হুম তো ট্রাভেল টাইমটা প্রচণ্ড বেশি ছিল, হুম। এবং সেই ছোটবেলা থেকেই অ্যাকচুয়ালি দুজনেই চাকরি করতো বলে আমাকে একদম খুব কম বয়স থেকেই আমায় ক্রেশে মানুষ হতে হয়েছে। আচ্ছা কম বয়স মানে হচ্ছে তোমার ওই কয়েক মাস বয়স, তখন থেকেই আচ্ছা বেসিক্যালি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো একদমই 1 বছরও হয়নি টাইপের, তখন থেকে আমি ক্রেসে, ইফ আই এম নট রং, হুম, হুম, টোটালি হুম। ওই ওই আর কি 1 বছরের হুম। আশেপাশে। তো তো অ্যাকচুয়ালি যদি তুমি আমায় বলো যে আমরা সবাই জানি যে অভিনয় মানে হচ্ছে জীবন দর্শন, যার যত বেশি তার তত সুবিধা হয় আর কি, হ্যাঁ একটা হ্যাঁ। ক্যারেক্টার, একটা চরিত্রের বডিটা দিতে, তাই একটু সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি ওই লাইফে ঢুকে যাওয়া হচ্ছে অত ওই ছোট বয়স থেকে আর হুম কি, হুম হুম বাধ্য হয়ে আর কি। হুম তো তারপরে এটা খুবই টাফ হয়ে যাচ্ছিল, যেহেতু আমার স্কুলটাও ছিল সাউথ পয়েন্ট, হুম যেটা গড়িয়াহাট, ম্যান্ডিভিলা গার্ডেন্স। তো অত দূর থেকে তখন বাবা অ্যাকচুয়ালি ওই রেল কোয়ার্টার হয় না, হুম হুম। ওই রেল কোয়ার্টার আমরা তারাতলায় শিফট করি, আচ্ছা, বেহালা আচ্ছা তারাতলা। আচ্ছা। তো তারপরে মোস্ট অফ দ্য টাইমস আমরা তারাতলাই ছিলাম। হুম হুম। হ্যাঁ, ওই চত্বরই আর কি। মানে তোর ওই আরবান আর মফস্বলের একটা মিক্সড হুম। কাইন্ড অফ বড় হওয়া আছে। তো ওটা এবার বরাবরই ছিল। হ্যাঁ। হ্যাঁ, এবার ছোটবেলায় মানে তোর যে কোনো আমাদের সবার মতো তো সিনেমা ছিলই। হুম। সিনেমা তো আমাদেরকে ইনফ্লুয়েন্স প্রচন্ড করেছে ইন্ডিয়ান হিসেবে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গলে আমি যতদূর জানি। তোর জীবনে প্রথম সিনেমা কবে থেকে ঢুকলো, বা সিনেমার প্রতি ভালোবাসা কবে থেকে ঢুকলো, সেটা কি মনে আছে তোর? সত্যি কথা বলতে ছোটবেলায় কিন্তু আমি সিনেমা ঢুকেইনি। তাই? হ্যাঁ, তার কারণ আমি অনেকটাই দূরে ছিলাম হুম। সিনেমা জগৎ থেকে। হ্যাঁ, বাবার অভিনয় দেখতাম। বাবা দীর্ঘদিন থিয়েটার করেছেন আচ্ছা সুন্দরামের আচ্ছা সঙ্গে। আচ্ছা। তার আগে বাবা যখন বাটানগরে যখন আমরা ছিলাম, তখন ওখানে হাতিয়ার বলে বাবারই একটা দল ছিল, থিয়েটার গ্রুপ। হুম তো বাবা ডিরেক্ট করতো, তারপরে খুব কম শো হতো, ছোট দল যেরকম হয়। তো কিন্তু বাবা সেটা করতো, মানে সেই প্র্যাকটিসটা বাবার ছিল। হুম হুম সো আই ওয়াজ ইউজ টু সিইং বাবা কাম লেট হুম বাড়িতে। চাকরি করতো, তারপরে সেই রিহার্সালে যেত, তারপরে রাত্রিবেলা 9:30 10টা মিনিমাম আর কি। হুম হুম হ্যাঁ, এই সময় ঢুকতো থিয়েটার রিহার্সাল করে। তো সেইটা আমি দেখেই বড় হয়েছি, এবং তারপর বাবার ওই নাটক দেখতে যাওয়া শুরু। হুম। এবার বোঝার আগে আমি নাটকে মানে স্টেজে গেছি আর কি, টু বি প্রিসাইজ। আমি এতটাই ছোট যে বাবা থিয়েটার করতে গেছে আমাকে মানে আমাদের গ্রিন রুমে রেখে দিয়ে, হুম, কাউকে হুম। দায়িত্ব দিয়ে। এমন হয়েছে যে একটা শোতে বাবা অভিনয় করছে, স্টেজে বাবা, কিন্তু মানুষজন সব উপরের দিকে তাকিয়ে আছে। ওই মানে বেসিক্যালি ওই উপরে বাবা বলছে কি হচ্ছে, আমি এখানে নাটক মানে অভিনয় করছি, উপরে কেন তাকিয়ে দেখছি যে আমি উপরে বেবে উঠে গেছি কোথায় ও একটা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো আচ্ছা ওরম টাইপের সেই আচ্ছা। সঙ্গে সঙ্গে মানে শো থামিয়ে না, ওই সিনটা ওভার করে তাড়াতাড়ি বলে ওকে নামাও, যাকে যার দেখার দায়িত্বে ছিল তার সে মানে তো ঝাড় দুরন্ত খেলো। ছিলি। দুরন্ত ছোটবেলা হ্যাঁ, থেকেই ছিলাম। হ্যাঁ। এবং তোমার ওরমভাবেই অ্যাকচুয়ালি বড় হয়ে ওঠাটা, মানে হুম, আমার হুম। কোনো দিনই সিনেমা মানে সিনেমায় অভিনয় করব, অভিনয়ের বিষয়টা কোনোদিনই মাথায় ছিল না। হ্যাঁ, অবভিয়াসলি আই ওয়াজ ইন্ট্রোডিউস ভেরি লেট টু ফিল্মস। ইনফ্যাক্ট সেই জন্য মায়ের সঙ্গে মাঝে মাঝে আমার কথাতেই এরম হয় যে মা, মানে আলটিমেটলি আমি যখন এতেই এলাম, মানে এই ইন্ডাস্ট্রিতে বা এই আর্ট ফর্মেই এলাম, হুম, আমি ছোটোবেলায় একটু বেশি সিনেমা দেখতাম, হয়তো হুম। সুবিধা হতো। হুম, হুম। এবং আর একটা, এটা যেরকম ছোটবেলায় তুই অ্যাডভান্টেজ, অত বেশি সিনেমা অত বেশি দেখিসনি সিনেমা তার মানে? দেখিনি, আচ্ছা, অত বেশি সিনেমা দেখিনি আমি। আচ্ছা, আচ্ছা। আমার একদম খুবই খারাপ লাগবে বলতে এটা। মানে এমনি সিনেমা, হ্যাঁ ক্লাসিক, কয়েকটা ক্লাসিক মা দেখিয়েছে, হ্যাঁ। টিভিতে যখন হচ্ছে, ডিডিতে যখন হচ্ছে, হ্যান হ্যাঁ, ত্যান হ্যাঁ। এইসব হয়েছে। কিন্তু প্রথম আমি ছবি দেখলাম হচ্ছে ক্লাস 8-এ স্কুল বাঙ্ক মেরে। হুম। এবার আবার লোকেরা লেখালেখি শুরু করে, সেটা হচ্ছে জিসুম। আচ্ছা, জেসম। ঠিক আছে, সেইটা তো বাঙ্ক মেরে দেখার মতোই ছবি, একদম তাই। কারণ সেটা তো এবং তুমি ক্লাস বলে 8 যেতে পারবে না। ক্লাস 8 কারেক্ট আছে। ক্লাস 8 কারেক্ট। সো মাই ইন্ট্রোডাকশন মানে ওরমভাবে বড় বয়সে ছবি দেখা শুরু করলাম। তারপরে আই হ্যাভ ওয়াচড মানে অনেক অনেক ছবি হুম, দেখেছি। হুম, হুম। সেটা মায়ের সঙ্গে গিয়ে এরকমও হয়েছে যে লেট নাইট শো দেখেছি
প্রিয়াতে, হুম। এবং তখন 11:30 না ওই সময় একটা শো ছিল, হুম। এত রাতেই শো ছিল, 10:30 11:30 টাইপস, লেট বা 12:30 এরকমও হতে পারে, 12:30 নাইট শো, দ্য লেজেন্ড অফ ভগৎ সিং, আচ্ছা অজয় আচ্ছা, দেবগান। হ্যাঁ হ্যাঁ এবং তো ওই আর কি, তো তারপর থেকে ছবি দেখাটা খুব বেশি হয়েছে, হ্যাঁ, এবং মানে তো তারপর যেভাবে সিনেমা আমাদের সিনেমা যেভাবে টেনে নেয় ওইভাবে নিয়েছে। ওইভাবেই নিয়েছে, ওইভাবেই ইন্সপায়ার করেছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এবার তোর অভিনয়টা কোথায়, অভিনয়ের পোকাটা ঢুকলো কোথায়, বা অভিনয়টা এলি কি করে? এবার কোথায় একটা পড়ছিলাম যে অল গ্রেট থিংস, দাদাই বলছিল, সৌরভ গাঙ্গুলি কোন তার শোতে বলছিল কোথাও একটা, যে সব শ্রীকান্ত দার কথা বলছিল, হুম 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 যে শ্রীকান্ত দা আগে চাকরি করতেন, হুম হুম এবং তারপরে গান বাজনা, আমি চাকরি ভাল লাগছিল না, ছেড়ে দিলাম, তারপর গান গাইলাম, আমি একটা অ্যালবাম বার করলাম, আমি জানতাম এটা সুপার ফ্লপ হবে, ওটা ভালো করে দিলাম। রাইট। সেখান থেকে আস্তে আস্তে যাত্রা শুরু। হ্যাঁ। তো দাদা তখন বলছিল যে সব ভালো জিনিসগুলোই আনপ্ল্যান্ড হয়, অ্যাক্সিডেন্ট হয়, তো সেক্ষেত্রে আমারটাও তাই। আমারটা ওই পড়াশোনায় ভালো ছিলাম কিন্তু করতে ইচ্ছে করতো না, এরম টাইপের একটা জোনে ছিলাম আমি। আচ্ছা। এবং তারপর খেলাধুলার আমার অ্যাকচুয়ালি গান আগে ঢুকে গেছিলো লাইফ। হুম 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 গান আমার ক্লাস 9 থেকেই ঢুকে গেছিলো। বোন ছিল পণ্ডিত অজয় চক্রবর্তী স্টুডেন্ট, আচ্ছা। অসাধারণ ক্লাসিক্যাল সিঙ্গার, মা আবার গান শেখাতো ছোটবেলায়, ও আচ্ছা, সেইটা দেখেছি। তার মানে তোর মায়ের দিকে গান ছিল, বাবার দিকে অভিনয় ছিল, মানে থিয়েটার ছিল। বাবার দিকে থিয়েটার ছিল, এবং বাবা আবার মানে তোমার মানে রাস্তায় গিয়ে গিয়ে গান গাইতো, গণসঙ্গীত আচ্ছা, যেটাকে আমরা আচ্ছা, বলে জানি, যে বিদ্রোহী কবি পল তো তার রবসন, মানে এই ওই গানটা হ্যান তোর ত্যান, মধ্যে এমনি ন্যাচারালি ঢুকে ফ্যামিলিতে, পড়েছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই বিষয়টা আছেই। মানে ইনফ্যাক্ট ঠাকুরদাও আমি শুনেছি যাত্রা করতেন। ওকে ওকে। হ্যাঁ, তো সেইটা অ্যাকচুয়ালি আমার কোনো ইচ্ছা ছিল না কোনোদিন এইদিকে আসার, হুম হুম বাট যেটা হলো সেটা হচ্ছে ওই একটা সময়ের পর ওই যখন আমি গান গাইতাম ব্যান্ডে, উপার্জন তো অত বেশি ছিল না, কিন্তু হ্যাঁ মানে গান গাইতাম ভালো, আমরা অনেক চেষ্টা করতাম, অনেক শোজ করতাম, অনেক কম টাকায়, অনেক জায়গায় ফ্রিতে, হুম হুম বাট ওই পারফরমেন্সের যে বিষয়টা, দ্য কিক, হ্যাঁ, যে তখন 500 টাকা পাচ্ছি না, 200 টাকা পাচ্ছি না, 100 টাকা পাচ্ছি না, কিছু পাচ্ছি না, বাট ওই স্টেজে দাঁড়িয়ে যখন লোকজন, এই একজন লোকও যদি মাথা নাড়ায় বা হাততালি দেয়, ওইটা দেখছি প্রচণ্ড ভালো লাগছে, কিক দিচ্ছে কিক দিচ্ছে, এবং ওয়েন আই এম নট গেটিং ইট, অ্যাজ ইন ওয়েন আই এম নট পারফর্মিং, তখন আমি মিস করছি ওই বিষয়টাকে। তো সেখান থেকে স্টার্ট আমার সিঙ্গিং ক্যারিয়ার, বলো বা ক্যারিয়ার ঠিক নয়, ওই গান গাওয়া ব্যাপারটা শুরু হয়। হ্যাঁ। এবং তারপরে আস্তে আস্তে যখন এবার একটা সময় এলো, যখন ভাবলাম যে এবার আমি খাবো কি, মানে রোজগার করতে হবে, এবং আমাকে নিয়ে দিদা প্রচণ্ড টেনশন করছে, দিদা প্রচণ্ড ভালোবাসতো, তিনি আর নেই এখন, মা খুব টেনশন করছে, হ্যান ত্যান। ইনফ্যাক্ট 18 বছর বয়স হওয়ার পরেই আমাকে, এটা শুনলে আমি অনেক আগে বলেছিলাম কোথাও একটা, 18 বছর বয়স যেদিন হয়েছে 21শে জানুয়ারি, আমার মনে হচ্ছে 22শে জানুয়ারি মা আমায় নিয়ে গিয়ে ড্রাইভিং স্কুলে ভর্তি করে দিল। হ্যাঁ, তো এবং সাউথ পয়েন্টের স্টুডেন্ট, দেখো সাউথ পয়েন্ট, আমি একটা জিনিস যেটা হচ্ছে মানে সব থেকে খারাপ, যেটা সেটা খুব খারাপ বেরো, আর যে ভালো হচ্ছে তুমি পৃথিবীর সব থেকে বড় জায়গায় থাকো, সেখানেই সে বসে আছে। এত 18 বছর যেই বয়সটা আমার হয়েছে, আমার ড্রাইভিং স্কুলে ভর্তি করিয়েছে। তার কারণ হচ্ছে যে তোমার গাড়ি যদি 2-3টে করে, একটা যদি ওই বলো ট্রাভেলস, ওই কার, ওই ট্রাভেলসের জন্য কার রেন্টাল বা অন্য ধরনের কিছু একটা ব্যবসায় যদি ঢুকিয়ে দিতে পারে, বা যদি কিছুই না পারে, কারণ তাদেরও তো মানে অতটা পকেটের টান তো ছিলই, যদি সে এতই খারাপ সময়, তাহলে না হয় ড্রাইভারি করেই যদি কিছু হয়, এরম জোন। আর আমি কিন্তু এখন হাসতে হাসতে বলছি, কিন্তু বিষয়টা কতটা গ্রেভ ছিল এটা তুমি কিন্তু জানো না। মানে এরকম হয়েছে যে আমি 1 মাস, মানে সে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আমি বাড়িতে নেই আর কি, বাড়িতে নেই, কারণ গেলেই আমি এমন কথা শুনছি বা কথা বলা হচ্ছে এই ওই, আর সেটা আমার দোষেই আর কি, মানে সেটা যদি আমার সন্তান ওরকমই হয় তো তাই হবে, টেনশন থেকে আর কিছুই নয়। তো সেইখান থেকে আমি স্টার্টেড অফ, গান গাইতাম, যে আমার গিটারিস্ট, ড্রামার, হ্যাঁ, তার বাড়িতে 3 দিন কাটালাম, গিটারিস্টের বাড়িতে 3 দিন কাটালাম, এরকম করে। তারপরে হঠাৎ করে মা বললো যে ও যখন এত এইসব গান বাজনা নিয়েই আছে, হঠাৎ করে কাগজে বেরোলো রঙ্গকর্মী রেপার্টরি মেম্বার খুঁজছে, এবং ওই কাট আউটটা মা কোথা থেকে পেলো, এবং বললো যে থিয়েটারের জন্য এরকম টাকাও দেবে, এবং থিয়েটারটা করতে পারবি, কিছু একটা কর। তারপর আমি গেছিলাম ওখানে, অনেকজনের অডিশন হয়েছিল, অডিশন বলো বা ওই সামনাসামনি উষা গাঙ্গুলি উনি কথা বলছিলেন ওরমভাবে, তারপরে খুবই কম জনের সিলেকশনের মধ্যেও আমার নামটা ছিল। তো সেই আমার শুরু হলো থিয়েটার করা 18 বছর 17 বছর বয়স থেকে। আমি ক্লাস 11 12 ওরম ওই অবস্থা থেকে আমি থিয়েটার করা শুরু করলাম। 3,000 টাকা করে পেতাম, এবং 3,000 টাকাটা তো আমি বলে বোঝাতে পারবো না যে সেটা কত টাকা, কত বড় ব্যাপার একটা। হ্যাঁ,
3,000 টাকা মানে আমি ভাবতে পারছি না। এবং সেটা তুই অভিনয় করে পাচ্ছিস। সেটা আমি আবার অভিনয় করে পাচ্ছি এবং থিয়েটারের কাজ করে, থিয়েটার ওয়ার্কার। হ্যাঁ, আই অলওয়েজ বিলিভ ইন দ্যাট, যে হ্যাঁ, থিয়েটার হ্যাঁ, ওয়ার্কার। থিয়েটার ওয়ার্কার, হ্যাঁ। কারেক্ট, কারেক্ট। তো এবারে সেই সেট খুলছি, সেট লাগাচ্ছি, হ্যান ত্যান, আর মানে ওটা অন্য জগৎ। এবং তার মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে, মানে সেটা অদ্ভুত আলাদাই আনন্দ আছে। ব্যাপার। এবং আবার ফিরে যাচ্ছি ওই সময়, তোমায় ওই কথায় যেটা তোমায় বলেছিলাম, এই যে পারফরমেন্সের যে কিকটা আমার ভালো লাগতো। হ্যাঁ, হ্যাঁ। এই যে আমি যখন কাজ করছি আর 1 ঘন্টার মধ্যে আমার পুরো সেটটা রেডি করতে হবে, উইথ মি দেয়ার আর 3 আদার্স, এবং আমার সেট করে আমাকে ছাড়তে হবে, তারপর প্রপার প্রথমে তো অভিনয় করিনি 1-1.5 বছর, 2 বছর, তাই যা যেটা হয়ে থাকে হ্যাঁ, 3 হ্যাঁ। বছর। হ্যাঁ, তো প্রথমে তো কাজই করতাম আর কি, হ্যাঁ। প্রপস ঢোকানো, প্রপ বার করা, এই ওই সব কিছু রেডি করা। এই অ্যাড্রেনালিনটা প্রচন্ড ভালো লাগতে শুরু করলো। এবং যখন শোটা শেষ হয় তখন কিন্তু দেখবি একটা না নিজেরও একটা ওনারশিপ হয়, আই এম অলসো পার্ট অফ দিস শো। Absolutely. সবাই যখন অ্যাপ্রিশিয়েট করে Absolutely. তুই এটা ফিল করবি, কিন্তু এটা অ্যান্ড ওইটা আলাদা। আর থিয়েটার ওয়ার্কারদের আরেকটা হয় জানো, যেটা আমার হতো, আমার মনে হতো আই এম দ্য ব্যাকবোন, মানে আই এম ওয়ান অফ দ্য ব্যাকবোন অফ দ্য ঠিক, প্রোডাকশন। ঠিক, এটা আমারও হচ্ছে। সেইটা আমার হতো। এবং আমার এক বন্ধু কিংসুক, তার 18 বছর বয়স, আমার তখন 19 বছর বয়স মনে আছে, যে আমরা দুজন আস্তে আস্তে যখন আমরা সিনিয়র হয়ে গেলাম, 2 বছর হয়ে গেল আমার, ওর 1 বছর হয়ে গেল, তো আমাদের কাছে মানে আমাদের দুজনের উপর দায়িত্ব ছিল, পুরো শো হয়ে গেলে তো শোটা আমাদের জন্য ওভার না, আমাদের শো ওভার হতো পুরো সেট ম্যাটাডোরে তুলে আবার আনোয়ার স্যার অফিসে একতলায় সেই ট্রাঙ্কগুলো তুলে দিয়ে তারপর আমাদের একদম টাইমটা ওভার হতো। একদম একদম। এবং সেইটা করার পর ওই চাতালি চাদর পেতে ঘুমাতাম। ওই যে ঘুমের শান্তি, তোমার মানে কোটি কোটি টাকার খাটে ওই শান্তি নেই, বুঝলে? তো সেইটা আমি অনেক দিন ধরে করেছি। তো ওইখান থেকে অ্যাকচুয়ালি আমি বাড়ির বাইরে থাকা শুরু করলাম প্রপারলি, যে এরম হয়ে গেল যে আমি 1 বছর 1.5 বছর কিন্তু ওই চাতালি ওখানেই ঘুমাচ্ছি, আমাদের রিহার্সাল প্যাডের, এবং আমার সঙ্গে ওই ছেলেটিও মাঝে মাঝে থাকছে। আচ্ছা। হ্যাঁ, এবং আরও একজন থাকছে, একটা সিকিউরিটি গার্ড থাকছে। তো ওইখান থেকে থাকে, বাবা মাঝে মাঝে দেখতে আসতো যে ছেলে ঠিকঠাক আছে কিনা। এবং অবভিয়াসলি বাবার তো একটা কানেকশন নিশ্চয়ই ছিল। হ্যাঁ, আমিও থিয়েটারে মানে তোর বাবা বাবা নোজ দ্য ড্রিল। হ্যাঁ, ভালোবাসতো, হ্যাঁ, ভালোবাসতো, জানে যে ও ছেলে পাচ্ছে কিনা। রাইট। এবার সেইখান থেকে অ্যাকচুয়ালি আমার চলা শুরু, এইভাবে আমি অভিনয়ে এলাম, যে ওই 3,000 টাকার কাজ পাচ্ছি একটা, এবং ওই স্টেজে থাকতে পারবো, কি করে অভিনয়, কি করে খায় না মাথায় দেয় কিচ্ছু জানি না অত কিছু, বাট আই স্টার্টেড অফ ডুইং ইট। এবং প্রথম জিনিস যেটা বুঝলাম যে অভিনয়টা কিছুটা হলেও পারি, সেটা হচ্ছে একদিন চণ্ডালিকা করছে উষা গাঙ্গুলি, রঙ্গকর্মী, এবং আনন্দর চরিত্র তুর্নাদি করতো, এবং আনন্দর চরিত্রের জন্য খোঁজা হচ্ছে লোকজন। তো আমি ওই প্রক্সি দিতাম, যেরকম সব হয় আর কি থিয়েটারে। তো তারপরে একজনকে উষা গাঙ্গুলি নিয়ে এলেন, তো থিয়েটারে খুবই নাম যাদা একজন আর্টিস্ট, এবং উষা গাঙ্গুলি মানে খুবই ইয়াং। উষা গাঙ্গুলি আমায় বললেন, সৌরভ তুমি একটা কাজ করো, তুমি যেভাবে আনন্দটা প্রক্সিটা দাও, মানে তুমি যেভাবে অভিনয়টা করো সেইভাবেই তুলিয়ে দাও, বুঝেছো? কারণ শো একদম সামনে, আমি আর এখন ডিরেক্ট করতে পারছি না, কারণ আমার অনেক কাজ, তুমি যেভাবে করো সেইভাবেই তুলিয়ে দেবে না। আচ্ছা। তো আমি যেভাবে বলতাম, উনি আমায় বলে দেননি কিন্তু উষা গাঙ্গুলি, আমি নিজেই করেছি, তো সেটাই ওনাকে তুলিয়ে দিয়েছি। উনিও দেখলাম করলো, উনি আমার মতো করেই করলো, এবং উষা গাঙ্গুলি বলছে খুব ভালো। আচ্ছা, 2 দিন পর সিঙ্ক ইন করেছে বিষয়টা, যে উষা গাঙ্গুলি আমি যেভাবে করি সেইভাবে কেন শেখাতে বললো? এটা তো উষা গাঙ্গুলি আমায় বলে দেননি করতে, তার মানে কি আমি ঠিক করি? সেটা আমি জানি না, কিন্তু কেন ইউ ওয়ান্ট ভ্যালিডেশন। একদম 100%। আজকে তুমি এই জিনিসটা করছো, আজকে মানুষ যদি 4 জন বলে যে হ্যাঁ তুমি তো ভালো করছো, একদম, তাহলে তুমি জানবে ও আচ্ছা, তাহলে আমি এটা কন্টিনিউ করতে পারি। 100%, রাইট, উই ওয়ান্ট দ্যাট ফ্রম পিপল। একদম। হ্যাঁ, তোমার বাড়ির লোক বলবে বা তোমার অডিয়েন্স বলবে, তারা যদি বলে তাহলে তুমি মানবে যে হ্যাঁ তার মানে হয়তো ঠিক করছে। একদম একদম। তো সেটাই হয়েছিল আমার ক্ষেত্রে। তখন আমি বুঝলাম ও তাহলে আমি হয়তো অভিনয়টা পারবো। তারপরে আস্তে আস্তে ওই ইচ্ছেটা হলো। এমনিতে প্রচণ্ড আন্ডার কনফিডেন্ট আমি ছিলাম ছোটোবেলা থেকে, একটু শাই, আন্ডার কনফিডেন্ট এরম হয়েছে। আমি গান ভালো গাই জানি, কিন্তু আমাদের সাউথ পয়েন্টে যখন ওই ফেস্ট হবে, আমাদের একটা গ্রুপ আছে, একটা ব্যান্ড ছিল, যে ভোকালিস্ট, আমি কিন্তু ওই যখন ওদের রিহার্সাল দেখতে গেছি, সাউথ পয়েন্টের একটা বড় হল ঘরে দূরে দাঁড়িয়ে আছি, এবং লক্ষ্মী ছাড়ার একটা গান গাইছে, ঠিক আছে, ঘুরে ফিরে সেই একই কথা, এবং সেই মাঝখানে লিরিক্স ভুলে গেছে, এবং আমি দূরে আছি, আমি জানি। এবার আমি ওটা ভাবছি যে আমি কি একবার গেয়ে শোনাবো নাকি না লাইনটা বলে দেবো। এই দোনোমোনায় বলতে বলতে আলটিমেটলি আমি শুধু লাইনটা বলি, যে ধরো ফর এক্সাম্পল ABCDEF, আমি কিন্তু চাইলেই গানটাকে দেখাতে পারতাম, তাহলে সে বলতো এই শাবাশ তুমি তো ভালো গান গাও, চলে এসো আমাদের ব্যান্ড। মানে ইনকনফিডেন্সটা একটু ছিল, মানে ওই ইয়েটা ছিল না, বরাবর ছিল। আচ্ছা, সো দ্যাট ওয়াজ অলওয়েজ দেয়ার। এবং ইনফ্যাক্ট এখনো মানুষে অনেকেই ভাবে দ্যাটস আ ভেরি রং থিং, দ্যাট দে থিঙ্ক অ্যাবাউট মি, আই এম ভেরি কনফিডেন্ট অ্যাজ আ পার্সন। আই এম নট। সেইটার জন্য আমায় অনেক খাটতে হয়, যে আমাকে এই কনফিডেন্টটা হওয়ার জন্য যে খাটনিটা আছে সেটা আমায় প্রচণ্ড খাটতে হয়। এবং এই কনফিডেন্সটা নেই বলেই বোধহয় প্রত্যেকটা কাজের আগে আমার ওই আগের দিন রাত্রিবেলাটা ঘুম হয় না। আমি তোকে এই
ঠিক এই পয়েন্ট থেকেই বলছি, আমি যখন প্রথম তোর সঙ্গে আমার দেখা হলো একটা কাজের সূত্রে, একটা ছোট্ট কাজ করেছিলাম আমরা একসাথে, সেখানে আমি প্রথমবার যেটা যেটা তার আগে অবধি আমি তোকে বাইরে থেকে চিনতাম, বোধহয় 2-1বার হাই হ্যালো হয়েছে বা তাও হয়নি বোধহয়। আমি যে তোকে দেখলাম তুই খুব মানে যেটুকুই করতে চাস তুই প্রচণ্ড সিরিয়াস বিষয়টা মানে প্রচণ্ড সিনসিয়ারিটি দেখতে পেলাম তোর মধ্যে। অনেকের মধ্যেই দেখতে পাই, আবার অনেকের মধ্যে পাইও না। মানে ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে অনেক অভিনেতাদের মধ্যে দেখি তারা মানে মোবাইল ঘাটছে, হ্যাঁ কি করতে হবে বলো, এটা হয় অনেকের ক্ষেত্রে। বাট তোর ক্ষেত্রে আমি দেখলাম খুব সিনসিয়ার এই জিনিসটা তৈরি হয়েছে। এই সিনসিয়ারিটি টুয়ার্ডস অভিনয়, এটা কি তোর এই ইনকনফিডেন্স থেকে আসা? ইনকনফিডেন্স থেকে। আই এম টেলিং ইউ, যদি আমি কনফিডেন্ট হতাম তাহলে তো আমাকে ফোন নিয়ে দেখতে পেতে। আমি তোমায় এত বড়, সেটা কি ঠিক? সেটা ঠিক নয় তো, আমি সেই জন্যই বলছি সেটা হচ্ছে ব্লেসিং ইন ডিসগাইজ বলে একটা বিষয় হয় না, দিস ইজ দ্যাট। এবং আমি ফোন নিতে ভয় পাই, কারণ হচ্ছে আই ওয়ান্ট টু বি ইন দ্য জোন। মানে এইটা আমার প্রসেস। তুমি যেটা একদম শুরুতে বললে না যে প্রসেস হয় সবার আলাদা, এখন দেখেছি অনেকে নেম ড্রপিং করে, আমি মেথড অ্যাক্টিংটা পছন্দ করি, হ্যাঁ মেথড অ্যাক্টর, এইসব মানে আমি একটু ক্লাসিক্যাল অ্যাক্টিং করি, মেরিল স্ট্রিপ ক্লাসিক্যাল অ্যাক্টিং করে, আমি ড্যানিয়েল ডে-লুইস মেথড অ্যাক্টিং, আমি ওইটা নাম প্রচুর নাম নেম ড্রপিং ইজ দেয়ার। আই এম নট সেইং যে সেটা যে করছে যা করছে করুক, বাট আই রিয়েলাইজ এবার কি হয়, তোমার চারপাশে যদি 10 জন তোমায় বলে যে আমি মেথড অ্যাক্টিং করি, 10 জন বলছে ক্লাসিক্যাল অ্যাক্টিং, তখন তোমার মনে হবে না শালা আমি কি করি রে, মানে আমাকে তো জানতাম কি মেথড না ক্লাসিক্যাল। তখন আমি আস্তে আস্তে বুঝলাম যে ওইসব হয়তো ওর অন্য একটা বিশাল বড় স্পেকট্রাম, সেটাই আমি খুবই নগণ্য সেটাই ঢোকার মতো। আমি অত বড় অভিনেতা নই যে আমি হঠাৎ করে বলবো আমি মেথড অ্যাক্টিং করি বা আমি ক্লাসিক্যাল অ্যাক্টিং করি, বাট হোয়াট আই ডু ইজ মাই প্রসেস। এবার আমি আবার অনেকে আছে নিজের প্রসেস আবার বলতে চায় না, ট্রেড সিক্রেট এটা বলা যাবে না, বাট আমি সেটাও নাই। যখনই যেই আমার কাছে আসে, ধরো কোথাও গিয়ে হয়তো আমার অভিনয় কোথাও গিয়ে একটু তার ভালো লেগেছে, সে এসে বলছে তোমার প্রসেসটা বলো, আমি গল গল করে বলে দিই যে কি করি, আমার এরম সিন হলে কি করি, আমি ওইটা হলে কি করি, একদম আমার মানে আমার যেটা বুঝেছি, যেটা আমাকে মানে আমাকে রেজাল্ট দিয়েছে সেই প্রসেসটা করি। দ্যাট ইজ অ্যাবসলিউটলি মাই প্রসেস। যে আমি মিউজিক চালিয়ে অভিনয় করলাম, বা আমি সেই মিউজিকটা কি যাবে এই এই পুরো স্ক্রিপ্টের সঙ্গে বা এই চরিত্রের সঙ্গে, সেটার একটা আলাদা স্কেপ, সেটা তোমার নিহিলিস্টিক সাউন্ড হবে নাকি এটা প্রপার রোম্যান্টিক সাউন্ড হবে। নিহিলিস্টিক মানে হচ্ছে তোমার নিহিলিজম আর কি, হ্যাঁ ওই তোমার সেটা তুমি ফার্গো শুনবো না টিউরিন হট শুনবো, নাকি আমি লুদভিগো এনাউদি শুনবো, তো সেইটা ডিপেন্ড করে স্ক্রিপ্টের উপর। তো দ্যাট ইজ মাই হোমওয়ার্ক, টু গেট ইনটু দ্যাট জোন, get into the zone, to get into the skin of the character through the help of the music. এবং আমার সেখানে অনেক মানে আমার সুবিধা হয়, সেটা হচ্ছে তুমি প্রত্যেক দিন তুমি আলাদা আলাদা সিন করছো, কখনো তুমি ক্লাইম্যাক্স সিন করছো, তারপরে গিয়ে প্রথম সিন করছো, ইন্ট্রোডাকশনের সিন করছো, এই করছো ওই করছো। সো দ্য মিউজিক হেল্পস মি যে ওই রিদমটা, আমি ওই একটা বিট হয় না, একটা পিসের একটা বিট হয়, তো আমি ওই গ্রাফটা নিয়ে এগোতে পারি আর কি। তো সেটা দ্যাট ইজ অ্যাবসলিউটলি মাই প্রসেস। এবার সেইটা করে পারি কি পারি না দ্যাট ইজ ডিফারেন্ট, বাট আমার স্বচ্ছন্দ বোধ হয় আর কি ওরমভাবে করতে। তখন আমি বুঝলাম যে এই যে মেথড অ্যাক্টিং বলো, এই ক্লাসিক্যাল অ্যাক্টিং, এতে কে কি বলছে ঢুকো না, বা আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা প্রসেস হয়, অভিনেতার আলাদা আলাদা প্রসেস হয়। আমারও তাই মনে হয়। এবং একজন, আমি এক্স্যাক্টলি আমার মনে নেই, বাট একজন খুব ইম্পর্টেন্ট মানুষ বলেছিলেন যে এই পৃথিবীতে যতজন অভিনেতা আছে ততগুলো মেথড আছে। সম্ভবত নাসিরুদ্দিন সাহেব বলেছিলেন, মানে আমার যতদূর মনে পড়ছে, আই এম নট শিওর। প্রেমাশিস, ডু ইউ নো, মানে তোর মনে আছে কে জানি বলেছিল, শুনেছিলাম, অ্যান্ড দ্যাটস ভেরি ট্রু আমার জন্য। আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল জার্নি আছে, এবং সেই জার্নিটা তো তার জীবনের, তুই প্রথমে একটা কথা বলি না, তার জীবন দর্শন তার উপর এফেক্ট করে, এটা পরে একজন অ্যাক্টর হিসেবে এই যে সেলফ ডাউটটার কথা বললি, আমার তো মনে হয় প্রত্যেকটা আর্টিস্টেরই সেলফ ডাউটটা থাকে, এবং যদি এটা চলে যায় তাহলে তো মুশকিল আছে বলে আমার মনে হয়। আমি কিন্তু সেলফ ডাউট বলছি, আমি কখনোই বলছি না ইনসিকিউর। না না না, অনেকে আবার লাইনটা না গোলায়, একদমই গোলায়। লোকেরা ভাবে যে ইনসিকিউর বলে খুব খাটছে। নো, না, আমার থেকে বেশি সিকিউর কেউ না, এটা আমি কিন্তু জানি। এবং অদ্ভুত একটা কন্ট্রাডিক্টরি কথা বলবো, ইট ইজ মি হু ইজ ভেরি আন্ডার কনফিডেন্ট অ্যাট টাইমস, ইট ইজ মি अगेन হু থিংস আই এম দ্য বেস্ট। অবভিয়াসলি এটা তো হতেই হবে, দিস ইজ দ্য ব্যালেন্স। অদ্ভুত ডাইকটমি সবসময় আমার ভেতরে চলে একদম। এবার আমার মনে হয় অনেক আর্টিস্টদের ক্ষেত্রেই এটা চলে। ওকে,
অনেক আর্টিস্টদের ক্ষেত্রে হ্যাঁ। এটা চলে। আমার ক্ষেত্রে তো আমি তো আর্টিস্ট বলবো না, মানে যাই হোক যেটা করি, যেই হ্যাঁ। কাজটা করি সেই কাজটা করতে গিয়ে আমার ওই সেম ডাইকোটমের মধ্যে দিয়ে সবসময় যাই। একটা সময় গিয়ে মনে হয় এই মুহূর্তে হোয়াট আই ক্যান ডু নো ওয়ান এলস ক্যান ডু, হুম। আবার অ্যাট দ্য সেম টাইম মনে হয় হোয়াট আই এম ডুইং ইজ ইট রাইট। হুম। এটা হয়, হুম। এটা প্রত্যেকটা মুহূর্তে হতে থাকে আমার হুম। সঙ্গে। তো আমার মনে হয় এটা আমি অনেকের সঙ্গে কথা বলেই পেয়েছি। হুম। আদিল হোসেনের একটা ইন্টারভিউতে দেখছিলাম, আদিল হোসেনও সেম কথা বলেছে, হুম। সেম কথা, হুম। হুম। যে আমি কোনো সময় এতটা আন্ডার কনফিডেন্ট যে আমার মনে হচ্ছে আমি যা করছি কিচ্ছু হচ্ছে না, আবার অ্যাট দ্য সেম টাইম আমি কোথাও কিছু একটা পয়েন্টে একটা জিনিস মনে হলো যে আই টাচ সামথিং উইচ অনলি আই ক্যান ডু, হুম। দ্যাটস মি ইন্টারনাল। হুম। এটা খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। And you know what? When I'm saying that I'm the best, I'm not trying to say আমার থেকে ভালো কেউ নেই। I want that feeling within me যে আমি যখন ফ্লোরে যাব, এই যে দ্য বেস্ট ভেবে যে আমি গেলাম, আই নো যে ওখানে গিয়ে ওই অথরিটি, ওই Correct. চরিত্রের যেটা দরকার সেইটা যেন দেখা দেয়। একদম। এইটা আমার মনে হয় যে প্রচণ্ড ইম্পর্টেন্ট একজন পারফর্মারের জন্য। হ্যাঁ, অবভিয়াসলি আন্ডার কনফিডেন্ট ব্যাপারটা দ্যাট ইজ অ্যাবসলিউটলি তোমার ভেরি পার্সোনাল, যেটা আমি আর কি ওইটাই। হ্যাঁ, কিন্তু তাছাড়া ওই বিষয়টা আমার মনে হয় যে ওইটা প্রচণ্ড সবসময় কাজ করে দেখেছি আমি, মানে দুটো ফেজ আর কি। হ্যাঁ, এবং দ্য জার্নি বিটুইন দ্যাট, মানে আমি এই যে আন্ডার কনফিডেন্ট এবং আমি টেনশনে মরে যাচ্ছি যে আমি কালকে কি করবো। তুই বিশ্বাস করবে অনুভবদা, এই সিরিজটা নিয়ে এক্সাম্পল দিতে সুবিধা হয়, তার কারণ এটা বেশিরভাগ মানুষজন দেখেছে, ভালোবেসেছে এবং কাল্ট হয়ে গেছে, সেই কারণে মন্টু পাইলট। হ্যাঁ, তার আগে আমি শ্যুট করছিলাম কামিনী, ঠিক আছে। মাঝখানে কামিনীর শুটিংয়ের আগে একটা সময় ছিল 7 দিনের মতো সময় আমি নিয়েছিলাম। ওই সময়টা আমি একটুখানি ভাবতাম যে আমি কি মেথড অ্যাক্টর তাহলে, আর নাকি আমি কি ক্লাসিক্যাল অ্যাক্ট, এইসব হতো। তারপরে তো পরে গিয়ে বুঝে গেছি বিষয়টা কিছুই নয়, আমি কেন ওই অত খুবই নগণ্য। কিন্তু ওই কামিনীর আগে আমি 7টা দিন একটুখানি একা ছিলাম, এটা অন্ধকার ঘর মিউজিক স্ক্রিপ্টটা নিয়ে, মন্টু পাইলটের স্ক্রিপ্টটা নিয়ে কাজ করছি। এদিকে কামিনী যেটা হচ্ছে হরর কমেডি আর কি, ঠিক আছে, মানে ওই স্ত্রীর জোনে, হ্যাঁ, হ্যাঁ, রাইট। তো সেক্ষেত্রে ওইটার পরে আমার মনে আছে কিছুতেই আমি দেবালয়দা বা ওই ওদেরকে বলে একটু পেছোতে পারলাম না যে আমি চরিত্রে ঢোকার অন্তত 2-3 দিন দাও। আই রিমেম্বার বাইরে শ্যুট হচ্ছিল, কামিনী থেকে আগের দিন ফিরেছি, পরের দিন গিয়ে আমি ন্যাড়া হয়েছি সেলুনে গিয়ে, আমি পুরোটা ন্যাড়া হয়ে গেলাম, কারণ ওই লুকটাই আমরা করেছিলাম যে করব। এবং তারপর দিন থেকে আমার শুটিং, এবং দ্য ফার্স্ট সিন দ্যাট আই শট ইট ওয়াজ এপিসোড 6 মন্টু পাইলট। এপিসোড 6 একটা বাথটাবের সিন, যেখানে একটা ওয়ান অফ দ্য সংস বেড়াজাল বা ব্যথা স্বর কোনো একটা গানের স্টার্টিং সিনটাই আছে, যেখানে শুয়ে আমি এখানে সিগারেট স্টাপ করছি, এরকম একটা সিন আছে। আমার রাত্রিবেলা তার আগের দিন রাত্রিবেলা কামিনী থেকে যখন ফিরছি, তখন আমি বুঝতে পারছি না কী করবো, আমার ঘুম আসছে না, আমি বুঝতে পারছি না, আর আমার প্রচণ্ড ভাল লেগে গেছে ক্যারেক্টারটা। এবার চাপটা তখন হয় যখন তুমি চরিত্রের পাগলের মতো করার আগে প্রেমে পড়ে যাও। এবার তোমার মাথায় এত এক্সপেকটেশন, নাও ইউ নো আই হ্যাভ টু নেইল ইট, এবং সেটা তোর নিজের এক্সপেকটেশন তোর কাছে, আমার কাছে। আই এম নট থিঙ্কিং অ্যাবাউট পিপল দেখছে না, সেটা পরের বিষয়। নাও ইফ আই ডোন্ট ডু গুড, দেন আমি ভাববো যে এত ভালো চরিত্র পেয়ে যদি আমি নিজেই না নিজেকে স্যাটিসফাই করতে পারি, তাহলে আমি আবার ওই আন্ডার কনফিডেন্ট। একদম। তো সেই আন্ডার কনফিডেন্স থেকে শুরু হলো, বিশ্বাস করো না, দ্য থিং দ্যাট আই ডিড। আর একটা সার্টেন অ্যামাউন্ট অফ আই ফিল পারফর্মারের এক্সেন্ট্রিসিটি দরকার হয়। একটা পারফর্মারের আমার মনে হয় সার্টেন অ্যামাউন্ট অফ এক্সেন্ট্রিসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড আই থিঙ্ক ওইটাই মাঝে মাঝে আমায় বাঁচিয়ে দেয় যখন আমি আন্ডার কনফিডেন্ট থাকি, ওই এক্সেন্ট্রিসিটি। সো আই এম গিভিং ইউ ওয়ান এক্সাম্পল অফ বিইং এক্সেন্ট্রিক। দ্যাট ফার্স্ট সিন, আমি শুয়ে আছি, আমাকে দেবালয়দার ব্রিফ দিয়ে দিয়েছে যে এই সিনটা হচ্ছে তোর মায়ের কথা মনে পড়ছে এবং তোর চোখ থেকে জল বেরোচ্ছে, অ্যান্ড ইউ আর ড্রাঙ্ক টিল হিয়ার, এবং তুই বোতল বাথটাবে পুরো বিউটিফুল সিন, মানে শর্ট বেসিক্যালি, যেটার মধ্যে পুরো বাথটাবে বোতল ভর্তি, অ্যান্ড একটা বোতল থেকে তুই পুরো এরকম করে খাচ্ছিস, এটা খেয়ে তারপরে তুই রেখে দিচ্ছিস, অ্যান্ড উই কাট আনলাম ওকে। অ্যান্ড একটুখানি রাগ, একটুখানি ওই ব্যথার যে অ্যাংসটা, সেটা দেখবো, সেটা কি করবি তুই দেখ, বোতল ছুঁড়ে যদি মারিস ভেঙে যেতে পারে, সেটা বলে রাখ আগে থেকে বা হোয়াট এভার। আর দেবলা তো ওই জায়গাটা দিয়ে দেয়, আচ্ছা, ওই ফিল্মটা দেয়, ওই জোনটা দিয়ে দেয়। আলাম ওকে, নাও হোয়াট টু ডু। এবার পিছে নেমে গেছি, কোচ বলে দিয়েছে। এবার আই রিমেম্বার আমি তার আগের দিন থেকে অ্যাকচুয়ালি ভাবছিলাম যে এই চরিত্রর অ্যাংস্ট আমি কীভাবে দেখাবো, এই চরিত্রর অ্যাংস্ট কি আমি একটা জিনিস ভেঙে দেখাবো, নাকি এই কোথাও ঘুষি মেরে দেখাবো, না কী করে দেখাবো। সো আমার একটা জিনিস যেটা আমার মনে হলো, যেটা আমি মন্টুকে দেখে ভাবলাম, যে এই মানুষটা হার্মস হিমসেলফ। আমি বরাবর দেখেছি, দেখবে তুমি যে এই আমার বন্ধু ছিল রাজু বলে, আমার যে বাড়িতে কাজ করতো ছোটবেলায়, জ্যোৎস্না মাসি, তার ছেলে হচ্ছে রাজু ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড। ওর সঙ্গে আমি ক্রিকেট খেলতাম পাড়ার মাঠে। আর সেই দিক দিয়ে আমার বাবাকে, আমার মাকে হ্যাটস অফ, যে কোনোদিন ওই শ্রেণী আলাদা, ক্লাস এই ওই নেভার।
আচ্ছা, নেভার। তো সেক্ষেত্রে very রাজু nice, হ্যাঁ। রাজু রাজু ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড ছোটবেলায়, ওর সঙ্গেই খেলতাম। তো এবার তখন আমি রাজুকে দেখতাম, ওরা যখন মারপিট করছে, এই ওকে মারছে ওকে মারছে, আর প্রপার মারছে, এই আর কি মেরে মারছে, এই গাঁটটা মারছে, মানে গিদিম করে মারছে। অ্যান্ড আমি ওটা দেখে ভয় পেয়ে, ওটা তো লাগছে, বাট দ্যাট ইজ হোয়াট ফান ইজ টু দেম, রাইট? হ্যাঁ। এটাই ওদের কাছে মজা, ও মারছে ও মারছে এই মারছে মারছে। তো আমি বললাম যে আমি মন্টু মানে আমি রাজুকে ধরে নিলাম, এবং আমি ভাবলাম যে কি করা যায়, এর অ্যাংস শো করবে, এই নিজেকে হার্ম করে। তো আই রিমেম্বার আই ওয়াজ স্মোকিং এ সিগারেট ওই বাথটাবে, এবং বিশ্বাস করো এই এক্সেন্ট্রিসিটির যে এক্সাম্পলটা তোমায় দিচ্ছি, আমি সিগারেট খেতে খেতে ভাবলাম লেট মি ডু ইট, মাথায় চলে এসছে, তখন শর্টের মাঝখানেই মাথায় এসছে। কতটা লাগে কী লাগে তো জানি না, সিগারেট খেতে খেতে আমি শুয়েছিলাম, আমি হাতে স্টাফ করলাম সিগারেটটা। এবার কি হলো, হাতে খুব একটা লাগলো না, মাল ডেলাটা ওটা পড়লো গিয়ে গলায়। শোনো, শর্ট তো কাটেনি, ওরা কেউ বুঝতে পারছে না, ওরা দেখেছে এইটা দেবালয় দা চুল ফুল ছিঁড়ে দিয়েছে, ও মাই গড, এটা একটা লাভলি চলছে, শর্ট চলছে, সে হাস হাস ব্যাপারটা এইসব হচ্ছে, আর এইগুলো কিন্তু আমাকে বুস্ট করছে, এইগুলো কিন্তু আমাকে ভেতরে দিচ্ছে যে ইয়েস আই এম দ্য পারফর্মার, এই ব্যাপারটা, বিকজ আই এম আন্ডার কনফিডেন্ট, আই ওয়ান্ট দিস। এইটা যখন হচ্ছে, এইবার আমি ভাবছি এইটা পড়েছে না, ওটা ফুটো হয়ে ঢুকছে, বুঝতে পারছি, এবং আমি না লজিক পাচ্ছি না যে এটা আমি সরাবো। আমি জানি যদি এটা আমি সরাই তাহলে শটটা কেটে যাবে, দিস ইজ দ্য ওয়ান শট, তাহলে আমাকে আবার করতে হবে, এবং এইটা করাতে আমি আবার ভীতুও, ভয় পেয়ে গেছি, এটা দ্বিতীয়বার করতে পারবো না, আমি জানি এটা একটা শটই হবে, ঠিক আছে। তো আমার মনে আছে তারপরে ওইটা ওই অবস্থায় যখন আমি কিছুক্ষণ পর মাথায় বুদ্ধি এলো যে আমি তো জল দিয়ে নিভিয়ে দিতে পারি, তখন এই মদটা খাচ্ছিলাম, ওইটা এমন করে বেশি করে, এখন যখন আমি ভাঙছি সিনটা, এখন মানুষ দেখলে বুঝতে হবে এত বেশি করে খাচ্ছি যাতে আমি চাই যে এই জায়গাটায় জলটা যাকে, এই জায়গাটায় আটকে আছে। তারপরে কিছুক্ষণ পরে গিয়ে আর কি, কয়েক সেকেন্ড পরে গিয়ে জলটা গিয়ে ওখানে নিভে গেল, শটটা কাটলো, সবাই হাততালি দিল, এবং দ্য ডিওপি ওয়াজ ইন্দ্রনাথ মারিক, সেও ইম্প্রোভাইজ করছে, আমিও ইম্প্রোভাইজ করছি। তারপরে দেবালয়দা অবভিয়াসলি সবাই ভালো বললো, এবং দেবালয়দা অদ্ভুত একটা কথা বললো, দ্যাট সেট দ্য টোন, বললো যে ইন্দ্রনাথ মারিক আর সৌরভ দাস যখন ফ্লোরে থাকে তখন আগুন জ্বলে, আগুন, এবং এই একটা ব্যাপার। অ্যান্ড আই স্টার্টেড হাউলিং, হাউ হাউ করে কাঁদতে শুরু করলাম। সো ওইটা অ্যাকচুয়ালি রিলিজ হচ্ছে আমার টেনশনটা ফার্স্ট শটের পর, হাউ হাউ করে কাঁদলাম আমি কিছুক্ষণ, ওই পাশে ভাঙা একটা বারান্দা ছিল, ওখানেই বসে থাকতাম, আমি মেকআপ ভ্যানে যেতাম না, তো আমি ওখানেই বসে থাকতাম, ওখানে কি হাউ হাউ করে কাঁদলাম, এবং আমার মনে হলো এই তো নাও আই হ্যাভ গট দ্য ক্যারেক্টার। এবং তারপরে যখন আমি ওইটা দেখলাম, দেখবে যে ওই বেড়াজাল না কোনো একটা গানে আছে এত বড় একটা ডেলা, সেটা আবার কোনো একটা সিনে কোন একজন আর্টিস্টের সঙ্গে সিনে ধস্তাধস্তি, তো ওটা গেলে গেল বা ফেটে গেল, বাবা। আচ্ছা, হ্যাঁ। আর এই পুরোটার মধ্যে হ্যাঁ, তোর সঙ্গে এটা আমি আমি জানি না, এই কারণে আমার মনে হয় অভিনেতাদের আমি প্রচণ্ড সম্মান করি, মানে সে যে কোনো অভিনেতাই হোক, এবং তার মধ্যে সে যখন তার কাজটা খুব সিনসিয়ারলি করে তাহলে তার প্রতি সম্মানটা আরও বাড়ে। তুই ভাব, তোর মধ্যে এত কিছু চলছে, অ্যাট দ্য সেম টাইম ইউ আর ইন এ সাইকি অফ মন্টু, যার নাকি অতটা কষ্ট হচ্ছে, আর তোর মাথায়, সৌরভ দাসের মাথায় তখন চলছে যে এটা যদি আমার পুড়ে যায়, যদি সারা জীবন থেকে যায়, এটা কি হবে, আমার হাতটা পুড়ে গেলে কি হবে, এই পুরোটা চলছে, এই দুটো কোএক্সিস্ট করছে কন্টিনিউয়াসলি। ইট ইজ সো টাফ, বাট এটা কিন্তু হয়ে যায়, এটা কিন্তু তুই বলতে পারবি কি করে করিস তুই। হ্যাঁ, মানে এইটা দেয়ার ইজ নো ডেফিনেশন টু দিস, আই গেস। আমারও মনে হয় না, মানে এরকম হয় না যে অনেক, এই সি আই এম নট আ মেথড অ্যাক্টর, না হলে তো আমার ওই বিষয়টা আসতো না। এই যারা মেথড আমি শুনেছি যেটুকু, যে তারা তো এমন ঢুকে যায়, স্কিনে ঢুকে যায় আর কি, তাদের এই জিনিসগুলো মাথায় না, সেটা আমার মাথায় আসে যখন ওটা হয়েছে, তখন আমি মাথায় আমি ওই সিনের মধ্যেই যখন আছি, বিইং ইন দ্যাট ক্যারেক্টার যখন আছি, আমি ভাবছি এখন আমি এইটা করতে পারবো না, তার কোনো শর্ট কেটে যাবে, এটা আমি আর দ্বিতীয়বার দেওয়ার মতো সাহস আমার নেই। তো সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো তো চলতেই থাকে ফর মি, ইট অলওয়েজ। হ্যাঁ, আর মিউজিকটা চলে আমার মিউজিকটা সবসময় থাকে টু এনহ্যান্স এনিথিং দ্যাট আই এম ডুইং, মোস্টলি ইন্টেন্স সিনে, কমেডিতে দরকার হয় না, বাট ওই একজন অভিনেতা, তুই তো তোর মানে অভিনেতা হিসেবে তোর মানে তো কোথায় কোথায় কী কী রকম স্ট্রাগল হয় সেটা একটা আভাস পেলাম আমরা। আমাকে একটা কথা বল, ওয়েন ইউ আর ওয়ার্কিং, দিস ইজ দ্য কাইন্ড অফ স্ট্রাগল, মানে ইন বিটুইন শ্যুটস, মানে ধর তুই একটা শ্যুট করলি, তারপর যে পার্সোনাল লাইফটা আছে তোর, যেই পার্সোনাল লাইফেও তো তুই অভিনেতাই, তুই তো অভিনেতা ছেড়ে বেরিয়ে আলাদা কেউ হয়ে যেতে পারছিস না। হোয়াট ইজ দ্য স্ট্রাগল অফ বিং অ্যান অ্যাক্টর আউটসাইড ওয়ার্ক ইন কলকাতা ইন্ডাস্ট্রি? অনেক, মানে আমার অ্যাকচুয়ালি যেটা হয় সেটা, অনেক দিন যদি ভালো চরিত্র, মানে যেটা হয় না তোমার মনের মতো চরিত্র, যেটা পেয়ে এক্সাইটিং লাগে আর কি, তো সেইটা যদি আমি না পাই, তখন গিয়ে কোথাও গিয়ে একটুখানি তো ওই বিষয়টা হয় যে
ওয়াই আর্ট দে রাইটিং সামথিং লাইক দ্যাট, বা হয়তো লিখছে কিন্তু সেটা আমায় ভাবছে না, বা ওরম ধরনের খুবই কম ইনস্টেন্সেস হয়েছে, বিকজ আই এম ভেরি ফ্রি ফ্লোয়িং। অরুণবোধ, আই এম টেলিং ইউ, যে আমি এখন অভিনয় করি আমি খুবই নগণ্য, বারবার বলছি, তার কারণ আই আমার যেটা ভাবনা, মাই অ্যাম্বিশন বলো, অ্যাম্বিশন নাকি আই হ্যাভ ড্রিমড অফ সামথিং হিউজ, তো সেক্ষেত্রে আমার মনে হয় আই হ্যাভেন্ট স্টার্টেড ইয়েট। আচ্ছা, হ্যাঁ, আমার মনে হয় যে আমি এখনো শুরুই করিনি, ইটস জাস্ট দ্য মানে একদম এখন প্র্যাকটিস চলছে আর কি, মানে দিস এনিথিং অ্যান্ড এভরিথিং দ্যাট হ্যাজ হ্যাপেন টু মি, আই এম রিয়েলি মানে অনার্ড, এবং যেটুকু আমি পেয়েছি অভিনয় করছি, বাট দিস ইজ অ্যাবসলিউটলি ফর মি, আমার মনে হয় এটা একদম স্টার্ট, মানে এখনো স্টার্টও ঠিক মতো হয়নি আর কি। সো সেই জন্য আমার ওই টেনশন বা ওই চরিত্র, এই কি হলো, এই টাইম চলে যাচ্ছে, এইটা আমার খুব একটা হয় না, সত্যি কথা বলতেই হয় না। কিন্তু হ্যাঁ, খুব বড় একটা স্প্যান যদি চলে যায় উইদাউট আ গুড ক্যারেক্টার, তখন আমার প্রবলেমটা হয়, বিকজ আই নো, আমার মনে হয় যে আমি জানি, আমি তো প্র্যাকটিস না করলে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, রাইট? এবার এই পারফেক্টটা তখনই হব যখন আমি প্র্যাকটিসটা করার সুযোগ পাবো। এবার সেই চরিত্র না পেলে তো আমি প্র্যাকটিস হতে পারছি। আজকে আমি একটা বড়ের চরিত্র করছি, হ্যাঁ, আমার আজকে এখানে আমাদের অত টাকা পয়সা তো নেই ইন্ডাস্ট্রিতে, তো সেক্ষেত্রে আমাকে হয়তো দুটো না বললেও 3 নম্বরটা আমার করতে হচ্ছে, যেটা দেখছি যে এই 3টের মধ্যে যে এইটা একটুখানি তাও করার কিছু আছে। কিন্তু আমি তো আউট অ্যান্ড আউট মানে চাই যে মানে করবো, মানে 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 এখন তো আগে যেরকম একটা ডায়লগের জন্য প্রচণ্ড হতো, মানে একটা সিন যদি থাকে একদম শুরুর দিকে, মানে আমি অভিনয় করতে পারছি, বিশাল বড় ব্যাপার হয়ে গেছিলো। হ্যাঁ, তো সেইটা এখন তো মনে হয় যে একটা চরিত্রই একটা হতেই তো পারে যে একটা চরিত্র করলাম, কাঁধে নিয়ে পুরো বইলাম পুরো বিষয়টা। হ্যাঁ, তো সেক্ষেত্রে সেখান থেকে তো একটা ব্যাপার হয়, সেটা তো হবেই, সেটা তো স্বাভাবিক। আমাকে আরেকটা জিনিস বল, যে এই যে ইন বিটুইন ওয়ার্কস তোর নিজের কি কোনো প্রিপারেশন থাকে আলাদা করে, নাকি তুই চরিত্র পাওয়ার পরেই প্রিপেয়ার করিস, নাকি তোর পার্সোনাল লাইফেও তুই প্রিপারেশনটা চালাতে থাকিস অভিনয়? আমি সত্যি কথা বলতে মানে আমি প্রচণ্ড ইনস্টিংটিভ, আমার মনে হয় অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ আ পারফর্মার আমি প্রচণ্ড ইনস্টিংটিভ। আমি যদি আগে থেকে বেশি কিছু ভেবে নিই, আচ্ছা, আমার অসুবিধা হয়, ওভার প্রিপারেশনের প্রবলেম হয়। তো সেক্ষেত্রে করিনি এমন তেমন নয়, আমি অনেক চরিত্রে করেছি, কারণ আমার মনে হচ্ছে সেটা করাটা প্রচণ্ড দরকার, না হলে গিয়ে আমি পুরো মাঠে গিয়ে মরে যাবো, এরকম টাইপ। ওই আন্ডার কনফিডেন্স থেকে এইসব বিষয় আসতো। আবার কয়েকটা জায়গায় মনে হয়েছে যে না, এইটা গিয়ে আমি চরিত্রটা দেখতে হালকা পাচ্ছি যখন, এইটা গিয়ে পুরো ফ্লোরে ইনস্টিংক্টে বার করবো। আচ্ছা, হ্যাঁ, তো সেক্ষেত্রে হোমওয়ার্ক যেটা তুমি বলছো, এখন যদি আমি মানে বলি এখানে বসে যে আমার প্রচণ্ড বেশি হোমওয়ার্ক করে একটা চরিত্র নেই, সেটা বলে মিথ্যে কথা বলা হবে। সো বেসিক্যালি আই ডু নট ডু দ্যাট কাইন্ড অফ হোমওয়ার্ক, মানে ওরম লেভেলের হোমওয়ার্ক আমি করি না। আমি চরিত্রটা প্রথম শুনতে ভালোবাসি পড়ার থেকে। শুনলে অ্যাকচুয়ালি বোঝা যায় যে ডিরেক্টর কিভাবে পড়ছে, হ্যাঁ, সেটা বোঝা যাবে যে টোনটা কি এবং সে কিভাবে বাঁধতে চাইছে। মানে আজকে যদি আমি স্ক্রিপ্টটা পড়ি, আমি একটা অন্য পার্সপেক্টিভে পড়লাম, কিন্তু সেইটা সে সিনেমাটা যেভাবে বানাবে বা ওয়েব সিরিজটা যেভাবে বানাবে সেটা মিল না খেতেই পারে, তাহলে কিন্তু পুরো ইট উইল ফল অ্যাপার্ট, একদম লাগবে না বেসিক্যালি। তো প্রথম আমি শুনতে ভালোবাসি এবং তারপর একবারই পড়ি, আমি মুখস্থ করি না। আচ্ছা, আমি পুরো স্ক্রিপ্টটা একবার পড়ি, এবং যখন আমি তাও আমার শোনার কিছুদিন পরে, সঙ্গে সঙ্গে পড়ি না, মানে একটুখানি ভুলে যাওয়ার টাইমটা দিয়ে হালকা 2 সপ্তাহ পর কি আমি অল্প অল্প জিনিস তো মনেই থাকবে তোমার। তো আমি পুরো স্ক্রিপ্টটা একটু মন দিয়ে একবার পড়ি, এবং ওই পড়তে পড়তে মিউজিকটাও চেঞ্জ করতে থাকি, এবং দেখছি এটার সঙ্গে এটা যাচ্ছে, করতে করতে পুরোটা পড়ি। মিউজিক তার মানে তোর একটা খুবই ইম্পর্টেন্ট হাতিয়ার। হ্যাঁ, মিউজিক সবসময় থাকে। হ্যাঁ, মানে এরকম হয়েছে যে ডিরেক্টর বলছে যে মিউজিকটা চালিয়েছিস কেন, মানে খুব একটা মানে আমার এই ডিস্টার্ব হচ্ছে, এই হচ্ছে, তখন আমি গিয়ে পুরো চেয়ার ঘুরিয়ে বসে বুঝিয়েছি যে কেন দরকার। আচ্ছা, তারপরে সে বলেছে না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ করতেই পারিস। তো যাই হোক, তো আমি ওই স্ক্রিপ্টটা একবার পড়ি, এবং একবার পড়ার পরই না, তুমি যখন কোনো জিনিস একবার দেখবে, দ্য ফার্স্ট টাইম, এই প্রথম প্রেম যেভাবে আমার কথা বলি, বা প্রথম মারপিট, প্রথম স্কুল বাঙ্ক, এই প্রথমগুলোর একটা আলাদা চার্ম আছে। একদম, আমি যখন এই প্রথম স্ক্রিপ্টটা পড়ি সেটার একটা আলাদা চার্ম আছে। তো প্রথমটা যখন পড়ি, তখন যে জিনিসগুলো আমি ভিজুয়ালাইজ করতে পারি, বা যে জিনিসগুলো আমি দেখতে পারি, বা যেভাবে আমি বললাম, যেটা বলে নিজেই দেখবে, সব থেকে বেশি কমেডি যদি তুমি স্ক্রিপ্ট পড়ো, সব থেকে বেশি হাসি প্রথমটাতে পায়। 4বার তুমি পড়বে তারপরে সেটা, কিন্তু হ্যাঁ ঠিক। তো সেক্ষেত্রে প্রথমটা যেই হলো, আমার মাথায় যা যা ইমপ্রেশন ক্রিয়েট করলো সেগুলো ছোট্ট করে আমি একটুখানি জট ডাউন করে রেখে দিই, দ্যাট ইজ অনলি মাই হোমওয়ার্ক। এবার যখন আমি 1.5 মাস 2 মাস পর শুটিংয়ে গেছি শ্যুট করতে, তখন যখন ওটা আমি দেখছি, তখন দেখছি আমার ফার্স্ট ইমপ্রেশন অন দিস সিন, বা এই সিনটা পড়ে কী হয়েছিল সেটা দেখছি,
যে আমার ছোটবেলায় কোনো ইনসিডেন্টও যদি মনে পড়ে যায় ওটা পড়তে গিয়ে, সেটাও টুক করে লিখে রাখছি। যে প্রথম ছোটবেলায় যখন গুড্ডুর সঙ্গে আমার দেখা হয়েছিল তখন আমার এই জিনিসটা হয়েছিল, ফাট করে গুড্ডুরটা মনে পড়লো, আমি আবার ওই লাইনটায় ঢুকে গেলাম, সো আই নো। তো তুই কি অভিনয় যখন তোর চরিত্রের কোনো একটা সিন, ধর সিনটার কি কোন জায়গাটা তুই ধরার চেষ্টা করিস? ইজ দ্যাট দ্য ইমোশন অর দ্য সিচুয়েশন অর দ্য ইন্টেন্সিটি অফ দ্যাট সিচুয়েশন? কোন পার্টটা তুই তোর জায়গা থেকে কোনটা ধরার চেষ্টা করিস? টু স্টার্ট উইথ আমি প্রথম যেটা ধরি সেটা হচ্ছে গ্রাফ, দ্য গ্রাফ অফ দ্য ক্যারেক্টার থ্রু আউট দ্য প্রজেক্ট। সেটা একটা গ্রাফ ঠিক হয়েছে। সো নাও হোয়াট আই ডু, যে ওই আমাদের ব্যাক স্টোরি যেরকম বললাম, ভেরি বেসিক, যেটা আমাদের ব্যাক স্টোরি একটা চরিত্রের বানাতে হয়। এবার এখন আমাদের এখানে এত তাড়াহুড়ো করে হয়, সব ব্যাক স্টোরি তো বানানো হয় না বা বলাও হয় না, তো সেক্ষেত্রে তুমি বানাতে শুরু করো। তুমি বানাতে শুরু করো এবং তুমি ভেবে নাও এই এই হয়েছে, এইটা তোমার ব্যাক স্টোরি, এইখান থেকে তুমি আসছো, দিস ইজ হোয়াট ইউ ডু, দিস ইজ হাউ ইউ বিহেভ, ইউ রিয়াক্ট টু সার্টেন থিংস, এবং সেইটা আমার তৈরি আছে। সো নাও আই ডু নট অ্যাক্ট, আই রিয়াক্ট টু থিংস। সো when I'm acting in a scene, enacting a scene, what I do, I just react. আমি ওই আগেকার দিনে বলছি না, যে অভিনয়ের আগে একটা প্রচণ্ড বেসিক একটা নিয়ম ছিল, যে মডুলেশন, রাইট? যে আমি কখনো ওখানে যাব না, আমি কখনো ওখানে যাব না, তুমি কোথায় এমফ্যাসিস দেবে, ঠিক। ফর মি ইট ইজ ইনভ্যালিড। আচ্ছা, ফর মি monotony is the new kind of acting for me, and it has worked for me, and আমার প্রচণ্ড কনফিডেন্ট লাগে ওই ধরনের মোনোটনিতে। মানে আমি একভাবে কথা বলে যাব, সেটা আমার প্রচণ্ড ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ, মানে আমি ওখানে যাব না, আমি করবো না, আমি মানে আমি বোঝাতে পারছি, মানে আমার মোনোটনিটা অ্যাকচুয়ালি প্রচণ্ড ভালো লাগে। তুই বলছিস এই যে এমফ্যাসিসটা, এটা ইন্টারনাল হোক, এটা ইন্টারনাল হোক, এবং সেটা তাতে হচ্ছে উৎস থাকুক, বিহাইন্ড দ্য সিন, মানে বলে বিটুইন দ্য লাইনস, রাইট, সেইগুলো তোমার ভেতরে থাকুক, সেই ইন্টেন্সিটিটা তোর চোখে থাকবে, সেটা চোখে থাকবে, তোর বলাতে না থাকলেও হবে, সেটা তোর বক্তব্য। এবং আর একটা জিনিস যেটা অভিনেতাদের হয়, সেটা সবাই জানে, সেটা হচ্ছে হাত দুটো কোথায় রাখবো ভাই যখন অভিনয় করবো। এটা একটা বিরাট, আমি এটা কাটিয়ে দিয়েছি আমার অভিনয় থেকে। আচ্ছা, আমি ঠিক করেছি আমার চোখ যা কথা বলবে, আমার হাত কিছু করতে হবে না, আমার চোখ দিয়ে আমি বোঝাতে পারবো, যাতে সেরকম স্ট্রং হতে হবে আমার চোখের বিষয়টা। তো তারপরে যখন মানুষজন বলে যে তোমার চোখটা অসম্ভব ভালো, অপূর্ব, হ্যান ত্যান, এই ওই, তো তখন আই হ্যাভ ওয়ার্কড ফর ইট। তার কারণ হচ্ছে এই যে তুমি বললে, এখনই চোখ বলতেই মনে পড়লো যে আমার পুরো বিষয়টা, যে আমি কোন কথাটা বলে এই কথাটা বলছি, বা আমার মাথার পেছনে কি আছে, যে যাও না, তো ওই যাও না হবে নাকি যাও না, কোনটা হবে, তো সেটা আমার ভেতরে চলছে, সেটা আমার চোখে বেরোবে, যেন আমার হাতের বিষয়টা যেন না থাকে। এবং তুই বলছিস ব্যাপারটা যত বেশি ইন্টারনাল করা যায়, আর সেটা তোর মনে হয় যে সেইটা রিফ্লেক্ট করে, কারণ আমার মনে হয় মানুষ দেখতে পায় না, কিন্তু ক্যামেরা দেখতে পায়। মানুষ দেখতে পায় না। আমার একটা সময় মনে হতো যে আমি খুব মাপে করবো, মানে বাড়াবাড়ি মানে হচ্ছে, তুমি যদি আমি এই বলি, মানে যেমন তুমি যাও বলবো এটা করবো, তাহলে কতটা কম করা যায়, যেটা ক্যামেরায় ধরা পড়বে। আমি 3-4টে প্রজেক্টে পরপর এরকম করতে করতে কমিয়েছি, বলিনি কাউকে, এটা আমার এক্সপেরিমেন্ট, নিজের প্রসেস, এবং গিয়ে মনিটরে দেখছি যেটা বোঝা গেল, এবং গিয়ে এরকম করে দেখতাম, ঠিক আছে। তাকে তো বলতে পারি না, সে আমি টাকা দিয়ে অভিনয় করতে নিয়েছি, আমি ওখানে এক্সপেরিমেন্ট করছি, হ্যাঁ, যে কোনটা করবো হালকা। হ্যাঁ, তো আমি হালকা দেখলাম, একদিন দেখলাম এমন একটা জায়গায়, জাস্ট মানে আমি চোখে ভেবেছি যে তুমি যাও, সেটাও ধরা পড়েছে, আলাম হোলি শিট, এইটাও ধরা পড়ে ক্যামেরায়। হ্যাঁ, তো সেগুলো এটা তো লার্নিং প্রসেসের মধ্যে যেতে যেতে বুঝতে এটা তো এন্ডলেস, আজীবন এন্ডলেস, এইটা চলতে থাকবে। হ্যাঁ, বাট তোর একটা জিনিস যা বুঝলাম, যে তুই খুব মজা পাস অভিনয় করে, এবং ওইটা বের করতে হবে। আর আমি তোমায় বলছি, জানি না সব প্রডিউসার ডিরেক্টররা দেখে বেশি পেয়ে বসে কিনা, কিন্তু আমার 18-20 ঘন্টা, 22 ঘন্টা, 24 ঘন্টা শুট করতে ভালো লাগে। আচ্ছা, মানে ওই একটা যে আমার ভালো লাগে ব্যাপারটা। আমি প্রচন্ড ওয়ার্কাহলিক, সেই জন্য আমার পার্সোনাল লাইফ এই ওই অনেক ঘেটেছে লাইফে, আগেও ঘাটবে, কিন্তু বিষয়টা হচ্ছে আমার প্রচন্ড ওয়ার্কাহলিক, মানে আমার এই ফ্লোরে থাকতে পারলে আমার প্রচন্ড ভালো লাগে। এরকম আমার মনে হয় যে আবার অ্যাগেন কামিং চরিত্রহীন, মন্টু, এই ওই মন্টু লাস্ট ডে শুটিং হয়েছিল 24 ঘন্টার উপর, মানে যে আগের দিন সকাল 6টায় ছিল কল টাইম, পরের দিন 7টার সময় কাঞ্চনদার একটা ছোট্ট সিন নিয়ে প্যাক আপ হয়েছিল, তো 24 ঘন্টার উপর শ্যুট করেছিলাম আমরা লাস্ট ডে। হ্যাঁ, তো সেক্ষেত্রে সবাই everyone complains. I've seen one thing in our industry, I don't know, worldwide maybe, worldwide নয় হয়তো, বাট আমি যেটা দেখেছি, আমার যেটুকু আমার যে এরিয়া অফ, মানে যেটা আমি যেখানে কি বলে ওটাকে, যে আমি পৌঁছেছি, যেটুকু এক্সপিরিয়েন্স করেছি, বা যে কজনের কাছে পৌঁছেছি, যেটুকু হ্যাঁ জায়গায় আমি পৌঁছেছি,
আমি দেখেছি মানুষ অনেক কমপ্লেন করে, এইটাই আমার আপত্তি আছে। মানে কিছুই হলো, এই দাদা ওটা তো পারলেন, আরে বাজেট নেই, আরে এইটা তো হলো না, সময় নেই, আরে এটা তো হলো না, আচ্ছা এইটার জন্য এইটা করলে না কেন, আরে এইটা হয়নি, আরে ওইটা তো অত শো দেয়নি। হ্যাঁ, যে এত কমপ্লেন করে আলটিমেটলি গেট ইউজ টু ইট। নাও এতদিনে তুমি বুঝে গেছো ভাই হবে না, ছেড়ে দাও, ওটা নিয়ে ক্রিপ করে কোনো লাইফে লাভ নেই তোমার। এইটা নিয়ে কীভাবে বাঁচবে, লুক অ্যাট দ্যাট, সেইটা নিয়ে তুমি কী করে করবে? হ্যাঁ, তো আমার মনে হয় যে মানে ইউনো ওয়েজ অফ সিইংটাই মানে মানুষের চরিত্রটা বোঝায় বেসিক্যালি। এবং আরেকটা এখান থেকে আরেকটা কথা তোকে জিজ্ঞেস করতেই যাচ্ছিলাম, তুই ওদিকে ডিরেক্ট করে দিলি। সেটা হলো যে তোর যে নিজস্ব ফিলোসফি, এটাও তো একটা ফিলোসফি যেখানে কমপ্লেন বেশি, তুই কমপ্লেন করতে চাস না। তোর ভালো থাকার জন্য নিজস্ব কিছু ফিলোসফি তো নিশ্চয়ই তোর তৈরি করেছিস নিশ্চয়ই। তো সেটা কি মানে সেটাও তো থ্রু দিস প্রসেস হয়েছে। তোর মধ্যে তো একটা, তুই বললি যে একটা এক্সেন্ট্রিসিটিও থাকা দরকার একজন অভিনেতার মধ্যে, এবং আমার ধারণা তুই সেটাকে বাঁচিয়ে রেখেছিস যাতে সেটা থাকে, তুই এটাকে মেরে ফেলতে চাস না। এটা যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে তো তোর ইমোশনসেরও খুব হাইট আপ হবে, হাইট আপ হাইট ডাউন হবে। এই যে এই পুরো মানে একটা মানুষকে সর্টেড থাকতে গেলে আজকের দিনে এভরিথিং অ্যারাউন্ড আস, তো হাউ ডু ইউ স্টে ওয়েল, মানে কিভাবে ভালো থাকিস? বেসিক্যালি এই যে যেটা একটু আগে আমরা কথা বলছিলাম না, যে ওই ক্যামেরা চলার আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এত ভাবতে হয়, হ্যাঁ হ্যাঁ সেইটা ভাবাটা ছেড়ে দিলেই আই গেস, আচ্ছা, মানে কিপ ইট সিম্পল আই ফিল। অ্যান্ড টু বি ভেরি ট্রুথফুল, যে ওই এক্সেন্ট্রিসিটি যে থাকে, সি মানে আমাদের কাজটাই হচ্ছে ইমোশন নিয়ে, রাইট? এবং আমার মনে হয় যে যত বেশি ইমোশনাল সে তত ভালো অ্যাক্টার একজন। অ্যান্ড আই ভেরি ইমোশনাল, আই এম ভেরি ইমোশনাল। তো সেক্ষেত্রে এরকম হয়ই যে আমি তো সপ্তাহে একদিন তো কাঁদি। আচ্ছা, হ্যাঁ, এবং যদি আমি 1 মাস 1.5 মাস না কাঁদি, আমি আবার ভাবতে বসেছি, আমি টু কন্টেন্ট, আমি কি খুব কন্টেন্ট হয়ে গেলাম নাকি লাইফ নিয়ে? আচ্ছা, আমার কান্না পাচ্ছে না কেন? মানে এই জিনিসগুলো হতে থাকে। সো ভালো থাকার জন্য কাঁদতেও হয়। এই যে আমি যদি কেঁদে নিই তাহলে আমি যে এই তো ভালো আছি। কারেক্ট। তো মানে ইট ইজ অ্যাবাউট দ্য ব্যালেন্স আই গেস, এবং কিপিং ইটস ভেরি সিম্পল অ্যান্ড কিপিং ইট ওপেন, কিপিং ইট ওপেন। ইমোশন শুড বি অ্যাবসলিউট, ইমোশনগুলোকে নিয়ে নাও। এই আগের দিন দেখলাম এই আমাদের যে চমকিলার, হ্যাঁ, ওই একটা কোনো একটা জায়গায় ওরা প্রমোশনে গেছে, ইমতিয়াজ আলী ভালো বলেছে দিলজিৎ দোসানকে, ও কেঁদে ফেলেছে। ফেলেছে। হ্যাঁ, দেখলাম, রণবীর সিং 83 এর যখন প্রমোশনে গেছে, যখন কথা বলতে বলতে কেঁদে ফেলেছে। ফেলেছে। দিস ইজ হোয়াট ইট ইজ, রাইট? মানে এর থেকে এটা টাকার উপরে তো এটা হতে পারে না। একদমই হতে পারে। তো সেটা বি রিয়েল, আই ফিল যে ইউ হ্যাভ টু বি রিয়েল, ট্রুথফুল টু ইয়োর সেলফ, বি রিয়েল, কিপ ইট সিম্পল। লাইফে তো হবেই, যখন তোমার মনে হবে আই ডিজার্ভ দ্যাট, আই এম নট গেটিং ইট। হ্যাঁ, অনেকে ভাবে আমাকে যে ওভার হাইপড অ্যাক্টর, অনেকে ভাবে আন্ডার রেটেড অ্যাক্টর। সো নাও টু এক্সট্রিমস, রাইট? ঠিক। So whom do you believe? You believe that person who is saying I am overrated, or do you believe that person who is saying I am underrated? ঠিক। Right? So what do you think? What do you think? নিজের নিজের বিলিফটা, বিলিভ absolutely, and trust me, যেটুকু আমি করেছি অনুভবতা, sitting here and talking about my life, I never thought যে এটা হবে. So I am grateful to everything that has happened to me. ইউনো আই মানে এই যে এত নেগেটিভিটি চারিদিকে হয়ে গেছে, ইউনো ব্যাকল্যাশেস, মরাল পুলিশিং, তোমার কমেন্ট বক্সে গিয়ে ট্রোলিং, হ্যান ত্যান, এই ওই, ইউ হ্যাভ আ প্রবলেম উইথ দ্যাট, ইগনোর দ্যাট, স্টপ সিইং দ্য কমেন্টস, আই ডো নট সি দ্য কমেন্টস। এত লেখালেখি, হ্যান ত্যান। আই ইউজ টু ডু ফেসবুক, আই ডো নট ডু ফেসবুক নাও, আই অনলি ডু ইনস্টাগ্রাম। তাও একটুখানি ছেঁচে আসে মানুষজন, আমার মনে হয় যেদিনকে আসবে না সেদিনকে সেটাও করবো না। এবং যেটা যখন তোর মনে হচ্ছে নেগেটিভিটি দিচ্ছে তোকে, আমি সরে যাই। আই ডু নট গো অ্যারাউন্ড অ্যান্ড ট্রাই টু চেঞ্জ দ্যাট নেগেটিভিটি। তুমি কি বলছো, তুমি জানো আমার স্ট্রাগল কি? আরে স্ট্রাগল তো সবার আছে দাদা, সবাই ওই যে এইটা বন্ধ করতে হবে ভাবা যে আমার স্ট্রাগল বিশ্বের সেরা স্ট্রাগল, আর কারোর কোনো স্ট্রাগল নেই, বা স্ট্রাগল থাকলেও আমার থেকে বড় নয়, এইটা পুরোপুরি ভুল আমার মনে হয়। প্রত্যেকের নিজের একটা নিজস্ব লড়াই আছে। শাহরুখ খানেরও স্ট্রাগল আছে, একদম। হ্যাঁ, শাহরুখ খানেরও স্ট্রাগল আছে। হ্যাঁ, মানে এখন এইখানে দাঁড়িয়েছে শাহরুখ খানের স্ট্রাগল, হোয়াট এভার, যেটা আমরা গল্প শুনেইছি, এখন যেখানে দাঁড়িয়েছে সেখানে দাঁড়িয়েও প্রচণ্ড বড় স্ট্রাগল আছে। সো ইউ ক্যানট মানে মেক ইট আ পয়েন্ট যে তোমার স্ট্রাগল সবার থেকে বেশি, ওই জায়গাটা আমার মনে হয় না যে মানে থাকা উচিত একজন মানুষের। সো এইটাই আর কি। সোশ্যাল মিডিয়াতে, তার মানে তোর, আমি সোশ্যাল মিডিয়া নিয়ে জিজ্ঞেস করতামই তো বলেই দিলি যে যেখান থেকে তোর মনে হয় যে খুব বেশি নেগেটিভিটি আসছে, সেখানে আমি ঢুকতে চাই না। বেশ, এবার তুমি বলো, এবার তুমি বলতেই পারো কিন্তু যে
তুই তাহলে এসকেপিস্ট? না, আমি বলবো না, আমি উল্টো কথাটা বলি, জিজ্ঞেস করি, সেটা হলো তোর কি মনে হয় না যে একজন অভিনেতা হিসেবে আজকের দিনে তো ব্র্যান্ড বানানো খুব জরুরি? সবাই বলে ব্র্যান্ড খুব ইম্পর্টেন্ট, এবং ব্র্যান্ডিং এর জন্য সোশ্যাল মিডিয়া একটা বড় জিনিস। তো তোর কোথাও কি কখনো গিয়ে, এটা আমি অনেককে জিজ্ঞেস করি কারণ আমার মনে হয় এই কথাটার একটা মানে এটা একটা রেলিভেন্ট প্রশ্ন, যে তোর কি নিজেকে রেলিভেন্ট রাখতে কোথাও গিয়ে মনে হয় না আমার উপর একটা প্রেশার আছে, বা ডু ইউ টেক দ্যাট প্রেশার যে না আমাকে লোকের কাছে রেলিভেন্ট থাকতে হবে, আমাকে নিয়ে কথা বলতে হবে লোকজনের? না, আমার একদম দাদা, আমি তোমায় কি বলবো, মানে সত্যি বিশ্বাস করো, আমার অ্যাকচুয়ালি আমার বাবা ইজ মাই রোল মডেল। আমি যেটা করছি বেসিক্যালি, ছোটবেলায় কিছু চাইতাম না কোনোদিন বাবা মায়ের কাছ থেকে, মানে পুজোতে হাফ প্যান্ট পরে কাটিয়েছি এরকম আছে। বাবা মা দিয়েছে জামা কাপড়, একটা দিয়েছে, বোনের জন্য একটা, আমার জন্য একটা, খুবই ওরমভাবেই বড় হয়েছি। তো সেক্ষেত্রে তোমার আই হ্যাভ সিন হোয়াট বাবা হ্যাজ ডান থ্রু আউট। তো আমার হচ্ছে ওইটাই যে নাও, আমি পড়াশোনাতে অত কিছু দিতে পারিনি, প্রত্যেক সপ্তাহে গার্জেন কল, অপমানিত হয়েছে, বাবা গিয়ে এরকম হয়েছে যে আমি 1 year আই ওয়াজ ফেইলিং, এবং ও বাবা গিয়ে তোমার প্রিন্সিপালের, মানে আমি আপনার পা ধরছি বলে পা ছুতে ওর আমার কাছের দরজা দিয়ে আমি দেখতে পাচ্ছি। সো আই হ্যাভ সিন দ্যাট হোয়াট হি হ্যাজ গন থ্রু ফর মি। সো নাও আমার যেটা চলে সবসময়, আই ওয়ান্ট মাই ফ্যামিলি টু বি প্রাউড অফ মি, বিকজ আমি সেটা করতে পারিনি ছোটোবেলায়। যখন আমার স্টুডেন্ট, মানে আমার ফেলো ক্লাসমেটদের মারা যখন আলোচনা করছে সেই জায়গাটা 2 নম্বর কম পেলো, ওখানে বাবা দাঁড়িয়ে আছে যে আমি ফেল করে দাঁড়িয়ে আছি, সেখানে ওই কনভারসেশনই ঢুকতে পারে না। সো আই হ্যাভ সিন দ্যাট, নো ফল্ট অফ হিজ। সে তো পড়ে এসছে মহেশতলার স্কুলে, এবং তার এমন অবস্থা ছিল যে সেখানে তার স্কুলের বন্ধুদের হয়তো ব্যাগ ফ্যাগ ছিল, খালি পায়ে চটি পড়ে যেত এমনিতেই বাটানগরের ওখানে, কিন্তু বাবার সেই ব্যাগটাও ছিল না, মানে এতটাই হাতে বই নিয়ে যাওয়ার হাতে বই নিয়েই যেত, বাবা হাতে বই নিয়েই যেত। এবং বাবা ইউজ টু স্কিপ, যাতে টাকা বাঁচে, যাতে বাড়ি থেকে টাকা না নিয়ে যেতে হয় টিফিনের জন্য, ইউজ টু স্কিপ লাঞ্চ, এবং সেখানে মাথা ঘুরে পড়ে গেল, হ্যান ত্যান এই ওই। সো এইটা নিয়ে আমি আই এম নট গ্লোরিফাইং ইট, বাট দিস ইজ দ্য থিং দ্যাট ওয়াজ দেয়ার, রাইট? দ্যাট স্ট্রাগল ওয়াজ দেয়ার। এবং বাবা যখন ওই এবিটিএ কোয়েশ্চেন পেপার, বা তখন আমি এবিটিএই ছিল বোধহয়, তো তখন বাবা যেটা সলভ করতো, বাবা সবার আগে সলভ করতো সাউথ পয়েন্টের পেপার। তো বাবা ভাবতো যে সবার থেকে ভালো স্কুল, কেন 82 to 93 বা হোয়াট এভার ইন দ্যাট পিরিয়ড অফ টাইম ওয়ার্ল্ড রেকর্ডে ছিল সবার থেকে বড়, এশিয়ার সবার থেকে বড় স্কুল, হ্যান ত্যান এই ওই। সো বাবার কাছে ওটা বিশাল বড় একটা ড্রিম ছিল যে আমার ছেলে পিলে হলে আমি ওখানে পড়াবো। আমি সাউথ পয়েন্টে ঢুকেছি যাত্রার টাকায়, বাবা গিয়ে এরকম করে উপর করেছিল কয়েনের পর কয়েন শুধু, ঠিক আছে? তো ওই টাকায় আমি ঢুকেছি তোমার স্কুলে। So now when I know from where I am coming, you should always remember from where you are coming. তো আমি যখন ওইটা জানি যে আমি কোথা থেকে এসছি, তো সেই জন্য আমার ছোটোবেলা থেকে বড় যত দিন হয়েছি আমি, যখন বাবা মায়ের সঙ্গে, বাবা মায়ের প্যারেন্টিংয়ে আমি ছিলাম, তো কোনো দিন আই ডিড নট আস্ক ফর এনিথিং, নেভার। আমার বোনকে দিয়ে দিতে বলতাম, এই করতে বলতাম, ওইটা কোনো দিন আমার ভেতরে হয়নি। সো আই ডো নট আস্ক ফর মোর। এই যে তুমি আমায় বলছো না যে মানে কি তুমি যেটা রিলেভেন্ট থাকার প্রেসার, হ্যাঁ, বা লোকজনের কাছে পৌঁছানোর প্রেসার, কাজ এই ওই হ্যান ত্যান, এই যে পৌঁছাতে হবে, এই থাকতে হবে, এই একটা ভালো কাজ হলো, 4খানা ছবি তুললো, এই ক্যালটাইমস আমায় দিয়েছে, টিটু কি আমার ছবিটা দিল, এই আমি কত বড়, এই আমি কত ছোট, মানে এই জিনিসগুলোর মধ্যে না শুধু ওইটুকুই হয় আর কি, এইটা তো ডিজার্ভ করি, এটা হওয়া উচিত ছিল, এটা হলে ভালো, নেভার মাইন্ড, আমাদের জারিয়ে কারখানা তো চলছে, তো হবে অ্যাজ আই টোল্ড ইউ, এখন তো কিছু হয়নি দাদা, ইটস জাস্ট দ্য স্টার্ট। অ্যান্ড তো সেখানেই দাঁড়িয়ে যখন বাবার সঙ্গে কথা, বাবা যখন বলে যে এই চরিত্রটা কি করলি বুবু, এইটা যখন যে আনন্দটা দেয়, সেটা তো কেউ দিতে পারে না দাদা। এবং সেটা না অনেক কিছুকে মুছে দেয়, তোর ভেতরের ইন্টারনাল যে কষ্ট কোথাও গিয়ে ওগুলোকে অনেকটা সুদ করে, সেইটা। সো আই এম দেয়ার ফর দ্যাট থিং অনলি, ডুইং ইট ফর মাইসেলফ, ডুইং ইট ফর মাই পিপল, অ্যান্ড দ্যাট শুড বি ইট আর কি, আই ফিল। অ্যান্ড সত্যি কথা বলতে, মানুষে বলে যে আমি মানুষজনের জন্য করছি, মানুষজন এইটা মানুষজনের ভালো লাগবে, হ্যান লাগবে, অবভিয়াসলি তারা না দেখলে তুমি কিছু নও আর একদম। বাট সত্যি কথাই বলা উচিত যে শুরুটা কিন্তু তুমি তাকে দেওয়ার জন্য কিছু করছো না, তুমি প্রথমে করছো নিজের, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এর থেকে বড় সত্য নেই। আমি আমার জন্য করছি প্রথমে, যে আমি একটা ওই কিকটা যেটা পাই, যেটা আমার কাজটা আমার করতে যেটা ভালো লাগে, আই এম ডুইং হোয়াট আই লাভ দ্য মোস্ট, অ্যান্ড ফর মাই
পিপল, ফর মাই ফাদার, ফর মাই মাদার, এবং আমার বোন যে ওটা দেখে গর্ববোধ করছে, এইটা হয়ে গেল। এইবার যদি অডিয়েন্স যদি ভালো বললো তাহলে তো মাই বাপ ভালো বলে দিয়েছে, তাহলে কোনো ব্যাপারই নেই, সব কিছু ভালো। আর যদি ভালো নাও বললো, আমি বেঁচে যাবো, কারণ আমার বাবা মা আছে। সো ফ্রম দেয়ার আই এম কামিং। তো আমার জন্য ওই ব্যাপারটা অতটা ওই হয় না আর কি। এবার নাও দ্যাট আই এম ম্যারিড, নাও দ্যাট আই এম থিঙ্কিং অফ হ্যাভিং আ ফ্যামিলি লেটার অন, সো তো ওই জিনিসগুলো তো আস্তে আস্তে ক্রিপিন আবার করবে হয়তো। হ্যাঁ, যেটা হয়তো যে শুধু আর তুমি একা নও এখন, ইউ উইল হ্যাভ আ ফ্যামিলি, ইউ হ্যাভ আ রেসপন্সিবিলিটি নাও, আ বিগার ওয়ান। হ্যাঁ, তো এবার তারপরে তোমার ইফ এভরিথিং গোজ আউট ওয়েল, ইউ উইল হ্যাভ আ চাইল্ড, একদম তার স্কুলিং এই ওই। সো নাও আমি কিন্তু আবার অন্যভাবে আরো একটুখানি এই সেভিংস অ্যান্ড ত্যান এই ওই। সো ইয়া, মানে এটা তো লাইফ যেভাবে চলতে থাকে, তুই নিজেকে মতো মোল্ড করতে 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 চলে যাবে। বাট একটা জিনিস ঠিক, যেটা মানে একটা জিনিস শুনে ভালো লাগলো, যে ইউ ডোন্ট টেক দ্যাট চাপ, না যে আমাকে এইটা করতে হবে, আমাকে ওটা রাখতে হবে, যেভাবে আসে সেভাবেই অ্যাকসেপ্ট করা আমার মনে হয় বেস্ট। করি তো 2019-এ মন্টু পাইলট হয়েছে, তারপর আমি কোন কাজ করেছি যেটা মানুষের মাথা ঘুরিয়ে দিয়েছে? করিনি তো। এটা 2024-এ কথা বলছি, আমরা করিনি, কারণ সেরকম কাজও আমি আমার কাছে অফার্ড হয়নি, এবং সত্যি কথা বলতে তারপরে সেরকম কাজ আমি দেখিও নি। কিন্তু খুব একটা যে আউটস্ট্যান্ডিং কিছু এরকম চরিত্র বেরিয়ে এসছে, সেরকম চরিত্র তো আমি দেখিও নি যে হয়েছে আমাদের এইখানে। একটা দুটো হয়তো হয়েছে, আমি মিস আউট করে যাচ্ছি। বাট ওই একেন বাবু ওয়াজ ব্রিলিয়েন্ট, হ্যাঁ খুব ভালো। হ্যাঁ, আরও আমি মিস আউট করে যেতেই পারি, বাট ওই আর কি, যে আমি 4 বছর হয়ে গেছে, বাট আই এম হ্যাপি। আমি তোমার সঙ্গে বসেছি, ঠিক, আমি কন্টেন্টই মনে হচ্ছে। ঠিক, আই নো যেটা ইউ শুড নট বি ভোকাল অ্যাবাউট হোয়াট ইউ থিঙ্ক, হোয়াট আর ইউর অ্যাসপিরেশনস, অ্যান্ড আই এম এ স্ট্রং বিলিভার অফ দ্যাট। কারণ আমি যেভাবে ভাবি, আজকে আমি ভাবলাম এই জিনিসটা আমি তোমার সঙ্গে শেয়ার করলাম, তুমি বলে ওইটার একটা লেগে যায়। আমার এইসব দরকার নেই। হ্যাঁ, আই ডু নট ডু দ্যাট। নিজের বিলিফ তো থাকা দরকার, নিজের বিলিফ আমার কাছে। অ্যান্ড আই থিঙ্ক এভরিওয়ান যারা নতুন মানে অভিনয় আসবে এই ওই, অ্যান্ড তোমার মানে হচ্ছেই না কিছু, লাগছেই না কিছু, ট্রাস্ট মি, ইফ ইউ হ্যাভ ইট হবে। অ্যান্ড সেটাই আমি বিশ্বাস করি। সেই জন্য আমার ওই মাঝখানের সময়টা অসুবিধা হয় না, কারণ আমি জানি ওই মানে জায়গাটা আছে যে আমায় যদি কিছু দেওয়া হয়, আমি তো আন্ডার কনফিডেন্ট, আমি তো বেশি পড়াশোনাটা করব, বা আমি হয়তো ওই বেশি খাটবো। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি একটা জায়গায় দাঁড় করিয়ে দিতে পারবো, হ্যাঁ, যেটা মানুষের ভালো লাগবে বোধহয়। হ্যাঁ, মানে তো সেইখান থেকে দাঁড়িয়ে, মানে আমি দেখেছি রিভিউতেও এরকম আছে, যে ইউটিউবে অনেকে অনেক রিভিউ করে তো, হ্যাঁ, ওরাও জানে, ওদেরকেও বলেছি যে আমার সবার থেকে খারাপ রিভিউ হচ্ছে যে আমার ব্যাপারে বলা, সেটা হচ্ছে, আর সৌরভ যেমন করে সেরকমই করেছে, ভালোই করে। সো হ্যাঁ, মানে এই যে ভালোটা ভালোই করেছে, তো এইটা বিশাল বড় কমপ্লিমেন্ট আমার। হ্যাঁ, ঠিক। মানে অ্যাকচুয়ালি লোকেরা ভাববে এই বাবা কি খারাপ বললো, মানে কি আলাদা করে কিছু বললোই না, হ্যান ত্যান এই, কিন্তু ওটা আমার কাছে বিশাল বড় পাওয়া একদম। হ্যাঁ, যে মানুষজন বলছে ভালোই করেছে, তা তো ভালোই। হ্যাঁ, সো দ্য ওয়ে ইউ লুক এট থিংস, আই ফিল একদম পার্সপেক্টিভ, ইটস অল অ্যাবাউট পার্সপেক্টিভ। এই যে তুই বললি নিজের জন্য করাটা জরুরি না, আমার মনে হয় নিজের জন্য করাটা সবচেয়ে বেশি জরুরি। নিজের জন্য, প্রথমে নিজের জন্য, সবচেয়ে আগে নিজের জন্য। কেন? আমার কি মনে হয়েছে বলতো, আমার মনে হয় যে কোনো গল্প বল, যে কোনো অভিনয় বল, যে কোনো কাজ যেটা খুব ভেতর থেকে বেরোনো একটা জিনিস, তোর মধ্যে তো একটা দর্শকও আছে, তোর সবচেয়ে আগে তো তুই নিজের মধ্যের দর্শকটাকে স্যাটিসফাই করতে চাইবি, যে নাকি চরিত্র দেখে ওরে বাপরে কি অভিনয় করলো একটা লোক, তো পাগল হয়ে গেলাম দেখে। তুই তো নিজেও চাইবি যে তুই তোর চরিত্র করাটাকে দেখে তুই আজ দর্শক বলিস, আরে শালা হেভি করেছিস ভাই, নিজেকে বলতে চাইবি তো। এটা যদি তুই এটা তো বলি, তো আমার মনে হয় এটাই হলো সবচেয়ে বড় টুল টু বি দ্য মোস্ট অনেস্ট, মানে অনেস্ট অ্যাজ এ আর্টিস্ট। ট্যারেন্টিনো একটা কথা বলেছিলেন, যেটা হলো যে যদি এই পৃথিবীতে কোনো গল্প তোমার বলতে ইচ্ছা হয়, মেক শিওর যে ওই গল্পটা তোমার বেস্ট লাগে, আর যদি এই পৃথিবীতে আর কারো ভালো না লাগে, একজন থাকবে যা দারুণ লাগে। এবং এটাই অ্যাকচুয়ালি ইজ দ্য রিয়েলিটি। কারণ তুই আমার ভিতরে একজন দর্শক আছে, আমি একটা গল্প বলতে চাই, আমি যদি গল্প আমার দর্শক সেলফটাকে বাদ দিয়ে যদি আমার ফিল্ম মেকার খুব পাকা একজন ফিল্ম মেকার হয়ে যায়, আমি টেকনিক্যালি এখানে একটু এইটা করে দিচ্ছি, অ্যাক্ট 1-এর শেষে একটা দারুণ করবো, এইটা আছে, বাট এটা বোধহয় ওই ডিজনেস্টিটা হয়ে যায় নিজের প্রতি।
তো নিজের প্রতি অনেস্ট থাকলে তো হুম। লোকের সঙ্গে কানেক্ট হ্যাঁ। করবি তুই। আর এইটা তো মানে দেখো, যদি যে নিজের সঙ্গে অনেস্ট না, সে তো মানে আর কি বলবো, ইউ শুড বি অনেস্ট, মানে দ্যাট ইজ দ্য ভেরি মানে ওই এইটা হচ্ছে ভেরি বেসিক অফ বেসিক, লাইফ। ভেরি বেসিক। হ্যাঁ, মানে যে আর আমি তাই করি হুম, বেসিক্যালি, যে আমি যখন কোনো কাজ করি, যেরকম হালে একটা চরিত্র নিয়ে আমার খুব মানুষজন বলো কী ভালো করেছিস, কী ভালো করেছিস, কিন্তু আমার ভালো লাগেনি, আচ্ছা। আমার নিজের করা ভাল লাগেনি। হ্যাঁ, এবং একটা ছবি আবার এরকম আছে যেটা তোমার স্যাটেলাইটে বিক্রি হয়ে গেছে, এই হয়েছে, মানুষের ভালো লেগেছে, ভালো টিআরপি দিয়েছে, আমাকে চ্যানেল থেকে বলেছে, এই ওই বলেছে, কিন্তু সেটা আমার ভালো লাগেনি। হুম, এরকম বিশাল বড় হিট একটা ছবি আছে, যার গান হিট, হ্যান হিট, ত্যান হিট, এই হিটে আমি নাম নিচ্ছি না অবভিয়াসলি, হুম, বিকজ দ্যাট ইজ মাই ওয়ার্ক এবং হুম, আমি তার সঙ্গে জড়িত, কিন্তু সেটা অতটাও হওয়ার কথা নয়, দ্যাট আই নো। আচ্ছা, তো মানে- সেক্ষেত্রে আচ্ছা, বুঝতে হয় সো এটা আই হয়। নো দ্যাট, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি জানি যে তোমার কোনটা সঠিক, হুম। কোনটা ভুল। মানে আর কেউ যেটা- একটা দারুণ বলে দিলই মানে তুই নিজেকে বলে দিলি বা তুমি বিরাট করেছো এরকম তাহলে তুমি নয়। শেষ। তাহলে শেষ, তাহলে তুমি শেষ, হ্যাঁ, শেষ। তাহলে তো মানে তোমার তাহলে আর কোনো থাকলো না, তাহলে কোনো কোয়েস্টই থাকলো না তোর হ্যাঁ, জীবনে। তাহলে কোনো কোয়েস্ট ছেড়েই দাও। হ্যাঁ, হ্যাঁ, মানে বেসিক্যালি তো আমি যেখানে দাঁড়িয়ে বলছি যে আমার এখনো শুরুই হয়নি, আমি শুরু হ্যাঁ, করবো হ্যাঁ, দাদা, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সেইখানে তো তোমার তাহলে ঠিক, হয়ে ঠিক, গেল, একদম শেষই হয়ে ঠিক। গেল আর কি। আর আমার মনে হয় যেটা বেস্ট থিং তোর ব্যাপারে আমি এতটুকু কথা বলে তোর সঙ্গে যেটা বুঝতে পারলাম, ইউ আর টেকিং ইট অ্যাজ এ জার্নি হুম। টু এ Beautiful পয়েন্ট। journey. হ্যাঁ, বিউটিফুল জার্নি। এবং Absolutely. তাহলে এটা যদি কেউ ভেবে নিতে পারে, হ্যাঁ। তো জার্নি তো মজারই জিনিস ভাই। Absolutely. আমিও একেবারে এইভাবে দেখি ব্যাপারটাকে। আর আমি তো একটা কথা বলছি অর্ণবদা, একটাই কথা, এখানে তো গালাগালি দেওয়া যায় না, না একটা শব্দ দেওয়া যায়, দেওয়াই যেতে পারে। সেটা হচ্ছে মরবি, হ্যাঁ, একদম, যাওয়ার আগে এনজয় করে নেবে। একদম, একদম। 5 টাকা থাকলে 3 টাকা খরচা কর, 2 টাকা রাখ, 500 টাকা থাকলে ওই 400 টাকা খরচা কর, 100 টাকা রাখ, এই করেই, এইটাই হচ্ছে ইকুয়েশন বেসিক্যালি। একদম, একদম। কিপ ইউর ওয়াইফ বা হাজব্যান্ড ভালো, হ্যাপি, বাবা মাকে ঠিকঠাক রাখ, তাদের কিছু দরকার হলেই ফাট করে পাঠিয়ে দে, সেই জায়গাটা রেখে দে, হ্যাঁ, হ্যাঁ, বা সঙ্গটা দে, তার সঙ্গে থাক, হ্যান ত্যান, এইটা সবাই যাবি, তার আগে এনজয় করে নে। এত কি ওই যে ও কেন ওখানে কি হলো, এত ভাবতে গেলে গন্ডগোল। আরে আমি বলি দাদা, এরম এরম আমাকে নিয়ে অনেকে অনেক কিছু বলছে আমি জানি, কিন্তু তার আবার ওই জিনিসটা ভালো লেগেছে, দাদা রাত্রিবেলা জেগে আমি টেক্সট করছি তাকে, এত বড় একটা টেক্সট, এত ভালো লেগেছে, এইটা হয়েছে খুব ভালো, আর এগিয়ে এই যে আই ফিল, মানে যদি আমি এটা না বলি, আই এম ডুইং ব্যাড টু মাইসেলফ, আই এম বিং ভেরি ডিসঅনেস্ট। Correct. আমি যদি তাকে না বলি, আমার ভালো লেগেছে কিন্তু, হুম, হুম, এবার আমাদের কি হয়েছে, ভালো করে দিল তো, আমাকেও কিছুটা করতে হবে, ইরে সর্বনা, এইটা তো হবে না। Right. কারণ আই ক্যান শো ইউ টেক্সট আফটার দিস ইন্টারভিউ, আই উইল শো ইউ টেক্সট, বেশ। যেখানে আমি রাত্রিবেলা এরকম করে বড় বড় টেক্সট তাকে পাঠিয়েছি, তার আমাকে নিয়ে অনেক চাপ, হ্যান ত্যান, যা হয়ে থাকে, যারা হয়, হ্যাঁ, দ্য ইন্ডাস্ট্রি থিং, হ্যাঁ, হ্যাঁ। তো বাট আমি কিন্তু ওইটা না বললে আমার মনে হচ্ছে আই উইল বি নট ট্রুথফুল, আই উইল বি লাইং টু মাই সেলফ, যে আমি এটা যখন জানি কেন আমি তাকে জানাচ্ছি না, তাহলে তো তার কনফিডেন্স বুস্ট হবে, Right. যেটা আমার হয়। মানুষ যদি ঠিক, হঠাৎ ঠিক। করে রাত্রি 2:30টার সময় আমি একটা টেক্সট পাঠায় যে সৌরভ কি ভালো পাঠটা করেছিস, এই করেছিস, ওই করেছিস, হ্যাঁ, তো সেটা দেখে তো এইটাই তো দরকার, এইগুলো যত আসতে থাকবে তোমার কনফিডেন্স বুস্টার হয়, ওই উল্টোটা থেকে আমি আস্তে আস্তে পজিটিভে যাই, একদম। এটাই হচ্ছে বিষয়। কিন্তু আই বিলিভ ইন দ্যাট, আমার ওইসব নিয়ে চাপ ফাপ নেই। এই যে মন্টু চরিত্রটা নিয়ে তুই মাঝখানে মানে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রসেসের কথাও বললি। মন্টু চরিত্রটা তো খুবই একটা মানে প্রচণ্ড পপুলার একটা চরিত্র, এবং আমার মনে হয় না রিসেন্ট টাইমসে একটা চরিত্র এত পপুলার হয়েছে, মানে আমার মনে হয় না, ইফ আই এম নট রং। এই যে এটা হওয়ার পরে এটারও তো একটা ইয়ে থাকে, মানে এটারও তো একটা তোর বার্ডেন থাকে তোর উপর, যে এটা হয়ে গেছে, এবার তো আরো বেশি কিছু করতে হতে পারে, বা এটা হয়ে গেছে, সবাই কি আমার থেকে আরো বেশি এক্সপেক্ট করছে, এটা কিন্তু হয়, এটা আমার মাথায় সবসময় চলে না। হ্যাঁ। এবার এই মন্টু হওয়ার পর তুই মানে প্রথম বুঝলি কি করে আছে এটা এত বড় হয়ে গেছে, এটা বুঝলি কি কখন? বুঝলাম হচ্ছে প্রথমত মন্টু যখন 13ই ডিসেম্বর মন্টু পাইলট 1 বেরিয়েছিল, আমার পুরো ভিভিডলি মনে আছে, এবং তারপর মানুষজন প্রচণ্ড দেখে। আমার তারপরে জন্মদিন হচ্ছে 21শে জানুয়ারি, 21শে জানুয়ারি সব বন্ধুরা এসেছিলো, তখন আমি কসবায় থাকি, সব ছাদে এসেছিলো, এবং তারপরে আমার মনে আছে যে আমি ছাদে একটা কোনায়, ওই জন্মদিনে সবাই আনন্দ করছে, আমি একটা কোনায় গিয়ে হাউ হাউ করে কাঁদছিলাম, এই এত ভালোবাসা, এই মানে মানুষজন বলছে, এই করছে, আমি ঘুম থেকে উঠেছি যেন কসবায়, লাইফে প্রথমবার হচ্ছে ঘুম থেকে উঠছি, বেড়াজাল বাজছে পাড়ায়, বিশাল জোরে জোরে গান বাজে না, সারাদিনই আমরা সারা জীবন শুনেছি, চিরদিনই তুমি যে আমার চলে, এই ওই অমর সঙ্গীর গান, হ্যান ত্যান, এই তো বেড়াজাল চলছে, হ্যাঁ, আতকে উঠেছি, মানে যে লাইফ, মানে এই অবস্থা থেকে লাইফে এত হাম্বল ব্যাকগ্রাউন্ড, ওই হ্যান ত্যান, সে কোনোদিন ভেবেছে তার গান বাজবে পাড়ায়, তার সিনেমার গান বা ওয়েব সিরিজের গান,
দ্যাট ইন ইট সেলফ এত বড় একটা অ্যাচিভমেন্ট, যেটা আই হ্যাড নট প্ল্যান্ড অ্যাবাউট। তো প্ল্যান করে এটা হয় না লাইফে আমি কোনো কিছু প্ল্যান করিনি কোনোদিন। তো সেক্ষেত্রে ওই অ্যাডুলেশন, ওই ভালোবাসাটা আমি তখন আস্তে আস্তে বুঝতে শুরু করলাম। মানে তার আগে আমি পেয়েছি বিরসা বলে একটা চরিত্র করেছিলাম, বয়ে গেল, তখন প্রথম সাউথ সিটিতে এমনি ঘুরে বেড়াচ্ছি, তারপর মানুষজন দিয়ে সেলফি তুলছে, আমি সর্বনাশ, প্রথম সর্বনাশ করেছি, কি করে দিলাম আমি। হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার হয়েছিল আর কি, আমি তো পৃথিবী উল্টে দিয়েছি। হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার হয়েছে আর কি। হ্যাঁ, তো তারপরে তো আই গট ইউজ টু ইট কিছুটা হলেও। তারপরে এই মন্টুটার পর আবার পরের ধাপটা আর কি, তার আগে অবধি তো একটা তো রিকগনিশন পাওয়া শুরু হয়ে গেছে, মানুষজন টুক নোটিস অফ দ্য ফ্যাক্ট যে এই ছেলেটা ভালো অভিনয় করছে, ভালো অভিনেতা হিসেবে বলছে লোকজন তোকে ভালো অভিনেতা হিসেবে। হ্যাঁ, তো তারপরে সেইখান থেকে গিয়ে মন্টু পাইলট যখন, তার আগে চরিত্রহীনও ভালো পারফরমেন্স সেই নিয়েও মানুষজন বলেছে, বাট অবভিয়াসলি মানে চরিত্রহীন তোমার কাল্ট হয়ে যায়নি মন্টুর মাধ্যমে। মন্টু অ্যাচিভ সামথিং মানে গ্রেটনেস আর কি, লিগে পৌঁছে গেছিল। এবং সেইটা টু কাম ইন টার্মস উইথ দ্যাট, অনেকে বলে যে আমার একটু হম্বিতম্বি হয়েছিল। আচ্ছা, অনেকে বলে, আমি আই ডোন্ট ওয়ান্ট টু বিলিভ ইন দ্যাট, ঠিক আছে, বাট আমি সত্যি ওইটাকে কিন্তু হেভি তো লাগতো, সেটা তো লাগবেই, সেটা তো হেভি লাগতো। হ্যাঁ, তো মানে আমি যেখানে ছোটবেলায় ভাবতাম যে, ছোটবেলা মানে কি ওই ক্লাস 9, 10, 11 ভাবতাম যে 12,000 টাকা যে করে রোজগার করতে হবে, তাহলে চলে যাবে। আমি ওটা হিসেব করা ছিল। এবং আমি তখন থিয়েটারের সঙ্গে সঙ্গে একটু একটু মানে সিরিয়াল করা শুরু করেছিলাম। তো 6 দিনের মতো কাজ থাকতো, 6 দিন 10 দিনের মতো, মানে 6 to 10 ডেজের মধ্যে থাকতো। 2টো সিরিয়াল করতাম, একটা সিরিয়াল করতাম, মানে বই গেল আগে টাইপের। তো এই 12,000 টাকার মতো হতো। তো আমি বলছি এইটাই যদি চলতে থাকে তাহলে তো আমার লাইফ বেরিয়ে গেল, আমার তো দরকার নেই আর কিছু। কেন বাবা মায়ের সেরকমভাবে সেভিংও কিছু নেই যে রেখে যাবে, এরকম টাইপেরও তো ব্যাপার না, ওরকম ফ্যামিলি থেকে আমি বিলং করি না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি হয়ে যাবে। তো সেখান থেকে সে যদি হঠাৎ করে এরকম একটা জিনিস পায় তো সে তো হকচকিয়ে যাবি। তো আমি তো তখন এই মন্টুর পরে আমি পুরো ভাবলাম যে আমি তো এটা ভাবিনি এটা হচ্ছে। তো সেই ব্যাপারটা তো বরাবরই ছিল, তখন হয়েছিল। এবং মানুষের যে ভালোবাসাটা দিয়েছে, ফর এভার গ্রেটফুল আর কি। সেই জন্য এই প্লেনটাও আমি ট্যাটু করেছিলাম। ইটস আ ট্রিবিউট টু দ্য ক্যারেক্টার দ্যাট আই হ্যাভ প্লেড, এবং মানুষজন এত ভালোবেসেছে। তো মন্টু যেদিন বেরিয়েছিল তারপর থেকেই তুলে নিয়েছিল, মানে তুলে নিয়েছিল মানে হচ্ছে পিক আপ ধরে নিয়েছিল। তারপরে অ্যাকচুয়ালি কোভিডে যখন লকডাউন হয়ে গেল, মানুষ বাড়িতে বসে গেল, তখন ওটা অন্য লেভেলে গেল। ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে ব্যথার শহর বলে একটা গান ছিল, এবং সেখানে কলকাতার ফাঁকা রাস্তার মানে শূন্য পুরো, কেউ নেই আর কি, ওরকম একটা রাস্তার ছবি দিয়ে পেছনে ব্যথার শহর গানটা চলছে, সেটাও প্রচন্ড ভাইরাল হলো। এরকম টাইপের অনেক জিনিসপত্র তখন হচ্ছিল। তো সেইখান থেকেই আস্তে আস্তে এটা পুরো একদম মানে এখন তো মানে এরম হয়ে গেছে, যেখানে শ্যুট করতে যাচ্ছি এই করতে যাচ্ছি, মানে মন্টু পাইলট দেখেনি এরকম মানুষ খুবই কম। এবং সেটা কিন্তু অদ্ভুত, মানে আমি বলছি আমিও সেটা খেয়াল করেছি। অনেক ধর অন্যান্য শহর যেগুলো সেই অর্থে বিরাট, কলকাতা তো খুবই ওটিটিতে এক্সপোজড, আমি অনেক এরকম জায়গাও দেখেছি যেখানে ওটিটিতে খুব বেশি লোক এক্সপোজ না, এরকম জায়গাতেও আমি মন্টু পাইলট দেখেছে বলে শুনেছি। আমি বলছি আমাদের বাংলায় এমন একটা জায়গা আছে খিদিরপুরের দিকে, বাংলা ছবির সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই, কোনো কানেকশন নেই। আমি তোমায় বলছি ফ্যান্সি মার্কেটে গেছি, আপ মন্টু है ना, মন্টি, এবার হিন্দিতে ডাব হয়ে মন্টি পাইলট ছিল, মন্টি है না, তো ওখানে গিয়েও আমি ওটা দেখেছি যে ওইটার ভাস্টনেসটা। পুরুলিয়া এমন একটা জায়গায় শ্যুট করতে গেছিলাম, চরিত্রহীন 3, সেখানে ভেবলি দিয়ার আমি ছিলাম, 1.5 ঘন্টা ট্রাভেল করে। সেটা তারপরে মনিদাদেরকেও বলা হয়েছিল, ভিডিও দেখিয়েছিল, মনিদা দেখো এখানে কি অবস্থা, ওই হ্যান ত্যান। তো 1.5 ঘন্টা ট্রাভেল করে লোকেরা গিফট নিয়ে গেছে অর্ণবদা, প্লাস্টিকের মধ্যে জামা কাপড় ওই যে জানে ওরা সৌরভদা এখানে শ্যুট করতে এসছে। তো যে কি গেটের আওয়াজ হ্যান ত্যান, একটা ভিডিও আমার একজন অ্যাসিস্ট্যান্ট বা কেউ একজন করে দিয়েছিল, সেটা আমি ছেড়েও ছিলাম, যে এই ভালোবাসাটা পাওয়া, তো এটা শেয়ার করার মতোই আর কি। তো সে আনবিলিভেবল, আই নেভার থট যে এরকম হতে পারে, সেটা মন্টু দিয়েছে অ্যাকচুয়ালি। এবার মানে সেটা তোর উপর ওই কেউ বলেছে অম্বিতম্বি বলেছে সত্যি বলেছে, হ্যাঁ, সেটা কি তোর মনে হয় নিয়েছি, তোর মনে হয় যে হয়েছিল? দেখো কনফিডেন্স তো পেয়েছি, একদম, সেটা তো ভ্যালিডেশন, কনফিডেন্স দেবেই, কনফিডেন্স পেয়েছি। এইবার ধরো আমি আগে যেভাবে হয়তো কথা বলছি, হতেই পারে আমি কিন্তু আমি না বলছি না, কারণ আমি সিরিয়াসলি ডু নট নো। তো আমি যেভাবে কথা বলছি, হ্যাঁ অরুণাবদা বলো, হ্যাঁ তখন আমার একটু
অথরিটি আছে, সি ম্যান হোয়াট আইভ ডান, হ্যাঁ বলো অরুণদা কেমন আছো, হ্যাঁ ভালো, হ্যাঁ, কিন্তু তার মানে কিন্তু আই এম নট ডিসরেসপেক্টিং দ্য পারসন, দ্যাট আই ক্যান নেভার ডু। তুমি যদি ওকে আজকে বাজেভাবে কথা বলো, তুমি আমার সঙ্গে বলোনি, কিন্তু আই উইল জাজ ইউ। আমি কিন্তু তোমার সঙ্গে ঠিক মতো কথা বলতে পারি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি। হাউ ইউ ডিলিং উইথ দ্য স্পট বয়, হাউ ইউ ডিলিং উইথ দ্য প্রোডাকশন গাই, সেটা কিন্তু আমি দেখতে থাকি, সেইভাবেই আমি বন্ধুত্ব করি মানুষের সঙ্গে, যে এর সঙ্গে আমি করবো। তুমি আজকে ইন্ডাস্ট্রিতে তুমিও আছো, অরুণদা আমিও আছি, তাই তো? ইউ গো অ্যারাউন্ড, ইউ আস্ক এনি টেকনিশিয়ান হোয়াট দে ফিল অ্যাবাউট মি, দে ফিল আই এম দ্য ব্রাদার। আমি যদি কাজে থাকি না, ওদের একটা আলাদাই একটা জোশ চলে আসে, জড়িয়ে ফড়িয়ে ধরবে, এই করবে, আমি ওদের সঙ্গে খাচ্ছি, এই করছি, মানে আমি খুবই মেকআপ ভ্যানে কমই থাকি আর কি, তো সেক্ষেত্রে আমি ফ্লোরেই থাকি, মোস্ট অফ দ্য টাইমস ফ্লোরে থাকি। তো কারণ আমি ওই নাহলে ডিট্যাচড হয়ে যাই, আমাকে ওই চরিত্রের আশেপাশেই থাকতে হয়, তো সেক্ষেত্রে দে লাভ মি। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওই 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 বিষয়টাই আর কি, যে আমার ওই ম্যাটারগুলো খুব, আমার মনে হয় না যে হম্বি তম্বি ব্যাপারটা মানে যেটা হওয়ার কথা। অ্যান্ড হম্বি তম্বি কিসে, তুমি আমার একটা যৌনতা একটা, এই তো ইন্ডাস্ট্রি, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ইজ এ রিজনাল ইন্ডাস্ট্রি, হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে তুমি কিসের হম্বি তুমি দেখাবে, তুমি কি হোয়াট হ্যাভ ইউ ডান? হ্যাঁ, আমার মনে হয় যে আমাদের যাদেরই আছে আর কি, যে আমরা বুঝতে পারি কাদের আছে কাদের নেই, তো যাদেরই আছে, মাই কোয়েশ্চেন টু দেম ইজ, কিসের হম্বি তুমি, হোয়াট হ্যাভ ইউ ডান? তুমি কি মানে একটা 25 কোটি টাকার ব্যবসা দিয়েছো, 20 কোটি টাকার ব্যবসা দিয়েছো, তা তো নয়। তুমি আউট অফ দ্য ওয়ার্ল্ড কিছু এমন কিছু অভিনয় করে দিয়েছো যেটা দেখে আমি বলছি ভাই তুই যা বলবি তাই মেনে নেব, একদম একদম, তো সেইটা তো হয়নি, তো সেক্ষেত্রে ওইটা দরকারও নেই। অ্যান্ড আই হ্যাভ সিন যত বড় হয় মানুষ তত হাম্বেল হয়ে যায়। হ্যাঁ, যেরকম কোল্ডপ্লের একটা ভিডিও, প্রচণ্ড কোল্ডপ্লে, সবাই জানি আমরা কোল্ডপ্লে কারা, হ্যাঁ, তো 26 জুন ওদের একটা ভিডিও ছিল, রেকর্ড ছিল, সেটা খুব ভালোভাবে একটা এডিটেড একটা ভিডিও, সেখানে ওরা বলছে যে আই এম ক্রিস, এই ওই আমার উইল, এই ওই সবার 4-5 জনের নাম বলছে যে আজকে 26শে জুন 1998 ইন 4 ইয়ার, এখন আমাদেরকে কেউ চেনে না, ইন 4 years টাইম এভরিওয়ান উইল নো আস। কাটটু দেখাচ্ছে 26শে জুন 2002 সাল, পুরো স্টেডিয়াম ভর্তি। সো দ্যাট ইজ হোয়াট স্টারডম ইজ, রাইট? যে যেটা বলছে সেটা করে দেখা যায়। এবং অদ্ভুত বিষয় দেখো, কোল্ডপ্লে যখন কোল্ডপ্লে হয়ে গেছে তখন সে হাম্বেল হয়ে গেছে, একদম হিউমিলিটি হয়ে গেছে, সবাইকে জড়িয়ে ধরছে। কিন্তু তুমি যদি ওইভাবে জাজ করো, 98 সালে বলছে দেখবি আমি কি করি, এই করি, তখন কিন্তু হাম্বেল নয়, ঠিক বেসিক্যালি উল্টোটাই হওয়ার কথা। আরে আমি আমার সঙ্গে পাওন মালহোত্রার একটা কাজ করার কথা ছিল। পাওন মালহোত্রাকে সবাই চেনেন, আপনারা দুর্দান্ত অভিনেতা। পাওনজির সঙ্গে আমি দেখা করতে গেছি বোম্বের জুহুর ওই ম্যারিয়েটে গেছি, গিয়ে দেখছি আমি ঢুকছি দূর থেকে, আমি কেউ না ভাই, মানে কেউ না, মানে আমি তখন বলতে মানে একটা চরিত্র নিয়ে গেছি, তার আগে 2বার কথা হয়েছে ফোনে, আমি দেখছি আমি দূর থেকে ঢুকছি, লোকটা ওখানে বসে আছে, লোকটা আমাকে দেখে উঠে পুরোটা হেঁটে এসছে, এসে চলো চলি বেটিয়ে বসে ওর সঙ্গে অনেকক্ষণ কথা হওয়ার পর একটা জিনিস ও বলেছিল, আমি জিজ্ঞেস করেছি যে আপ তো পवन मल्होत्रा है, मतलब पीपल हेयर टेकिंग सेल्फी विथ यू, हाँ ये सब तो हो रहा है आसपास, इतना হাম্বল कैसे हो सकते हैं? আমি তো ভাবিনি এটা, আমি তো ভেবেছিলাম যে একটা হাবভাব হবে একটা কিছু। বলছে देखो मैं जब कहीं जाता हूँ ना, मुझे लगता है कि पीपल अराउंड मी इज गेटिंग इंटिमिडेटेड, ठीक है, मेरा एक रिस्पॉन्सिबिलिटी है टू मेक देम कंफर्टेबल विथ मी। ये रिस्पॉन्सिबिलिटी जब आता है ना किसी के ऊपर, तो दे बिकम হাম্বল অটোমেটিক্যালি। এটা আমি বুঝতে পেরেছি যে এইটা বিরাট কথা বলে দিয়েছে উনি। এবং আমিও যদি কোথাও গিয়ে দেখি যে কোনো জায়গায় কেউ আমার দ্বারা ইন্টিমিডেটেড হচ্ছে কোনো একটা পয়েন্টে, আই বিকাম সো, আমি চাই না, আমি চাই এটা না হোক, কারণ let them know as a human being, তাই না? ও কি হবে বলতো? অ্যাবসলিউটলি, একদম সত্যি কথা, এটা একদম সত্যি কথা, এবং সেটা তুইও ফিল এটা আমি ফিল করেছি বহুবার, কারণ আই এম দ্যাট পার্সন যে অনেক ইন্ডিপেন্ডেন্ট কাজ করেছি, রাইট? মানে আই ফিল ঋত্বিক চক্রবর্তী অনেক ইন্ডিপেন্ডেন্ট কাজ করেছে, এই জেনারেশন আমি সবার থেকে বেশি করেছি, এই জন্য অনেকে বলেও যে ও তো সবই করছে, এই করছে ওই করছে। আই ফিল যে আমি শুধু যদি বড় ডিরেক্টরের জন্যই বসে থাকি, সেখানে আমার তার খুব একটা কাজে এখনো পর্যন্ত নেয়নি সেইভাবে দেখতে গেলে, কিন্তু
যারা নতুন স্বপ্ন নিয়ে আসছে তারা হয়তো কাজটাও জানে, যেরকম আমি একটা SRFTI ডিরেক্টর আছে, তার কাজগুলো আই লাভড ইট। তাদের হয়তো ফ্লোর ম্যানেজমেন্টটা মাইনাসে, মানে ফ্লোর কীভাবে ম্যানেজ করতে হয় সেই স্কিলটা মাইনাসে আছে, বাট দেয়ার নলেজ, থিওরিটিক্যাল নলেজ ইজ স্পট অন, ব্যাং অন। হ্যাঁ, তো সেই কাজটা করে প্রচণ্ড আনন্দ পেয়েছি আমি। এবং এরমই যখন ইন্ডিপেন্ডেন্ট কাজ করেছি, যারা আমাকে অ্যাপ্রোচ করেছে, অ্যাপ্রোচেবল যেহেতু আমাকে দেখে লেগেছে, এবং তারপরে আমার চরিত্র ভালো লেগেছে, whatever, যে কোনো কারণেই আমি সেই কাজটা করেছি, তখন গিয়ে আমি দেখেছি যে এরকমই অবস্থা, যে সবাই কীরকম করছে, মানে মানে তো তখন তো আমি তাদের সঙ্গে বসে কথা বলে হ্যান করে ত্যান করে, যাতে ওদের অসুবিধা না হয় কাজটা করতে। এবং অ্যাক্টার্স অলসো, সেখানে হয়তো অত মানে ওরকম নাম করা অভিনেতা নেই, তো তার কাছে মানে সেখানে হয়তো সে মানে ভাবছে যে কী করবো আমি এরকম, এটা হতে থাকে। মানে আমি বেসিক্যালি আমি খুবই নগণ্য, তারা হয়তো নিজেদেরকে আরো নগণ্য ভাবছে বেসিক্যালি। হ্যাঁ, তো সেইখানে দাঁড়িয়ে তো তোমার একটুখানি কথা বললেই তাদেরও প্রচণ্ড ভালো লাগে, এবং তারপরে সেই কাজটাও ভালোভাবেই করা যায় আমার মনে হয়। বেশ, এই যে তুই যতগুলো চরিত্রই করিস, আমার মনে হয় তুই খুব ইন্টেন্সলি চরিত্রটার মধ্যে যাওয়ার চেষ্টা করিস। মন্টুর মতো একটা এত ইন্টেন্স চরিত্র, যার মধ্যে মানে ইন্টারনাল খুব মন্টু আর কি, প্রচণ্ড ইন্টারনাল। হ্যাঁ, এবং ওর ইন্টারনাল কষ্ট, ওর ভেতরের অ্যাংস্ট, দুঃখ, এই সমস্তটা নিজের মতো করে আছে। এই যে যখন এর মধ্যে দিয়ে যাতায়াত হয়, তো পার্সোনাল লাইফে এটা এফেক্ট করে কোথাও? করে, এবং করে এরকমই যে ডিরেক্টরের কাছে হয়তো বাড়ির কারোর কাছ থেকে ফোনও যায় যে তোমার শুটিংটা কবে শেষ হবে, এটা আমায় বলবে, শুটিংটা কবে শেষ হবে। তো এটা হয় আর কি। মানে তখন তুই ওইটা থেকে পারি না ইয়ে করে সুইচ অন সুইচ অফ করতে পারিস না। আই এম নট দ্যাট গ্রেট অ্যান অ্যাক্টর, আই ফিল, বা আমি হয়তো কেপেবল নই। আই হ্যাভ সিন পিপল, আই হ্যাভ সিন মাই ফ্রেন্ডস ডু ইট। আই হ্যাভ সিন গৌরব চক্রবর্তী, বেনু কাকুর বড় ছেলে গৌরব, আই ফিল হি ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, অ্যান্ড আই হ্যাভ সিন হিম যে ও সুইচ অন সুইচ অফ কীভাবে করে, বিশ্বাস করতে পারবে না। যে সুইচ অন মানে সুইচ অন, তারা কীভাবে তো কথা বলছে, এই করছে, সুইচ অন মানে সুইচ অন, সুইচ অফ মানে সুইচ অফ, যেটা আমার দ্বারা হয় না। আই হ্যাভ টু বি ওই চরিত্রেই থাকতে হবে। আমি আশেপাশেটা একটুখানি বেশি হিউমিলিটি নিয়ে বলছি যদিও বা, হ্যাঁ, কিন্তু বেসিক্যালি আমাকে ওই চরিত্রেই থাকতে হবে। তো সেক্ষেত্রে যে চরিত্রগুলো একটুখানি একটু ডার্ক, হ্যাঁ, তো সেইটাই যেগুলো একটু বেশি ইন্টেন্স, বেশি তোর ইমোশনাল ব্যাগেজ যার বেশি, হ্যাঁ, অনেকটা নিয়ে নেয়, জানো তো। এবং আমার মনে হয় এরকম মনে হয়েছে, এবং আমি বলেওছি কথা বলে, আমার মনে হয় এতটা এক্সস্টেড হয়েছে, আমার আয়ু কমে যাচ্ছে, মানে এরকমও মনে হয়েছে। এরকম হয়েছে যে রাত্রি 3টে 3:30 সময় প্যাক আপ হয়েছে, আমি জাস্ট বাড়ি ফিরছি, গাড়ি চালাতে চালাতে আমি ক্রাইং প্রফিউসলি, হ্যাঁ, যেটা গেছে আর কি, এবং যেটার মধ্যে দিয়ে যাচ্ছে আর পারছি না এটাকে টেনে নিয়ে যেতে, মানে শেষ হলে বাঁচি টাইপ। তোর ভেতরে কষ্ট হচ্ছে আর কি, মানে এতটাই আর কি অসুবিধা হয়। তো যেটা আমি বললাম যে বাড়ি থেকে ফোন গেছে এরম টাইপের, এটা হয়, তার মানে সেটা এটা আমার হয়, এটা আমার হয় আর কি। তো এটা আমরা যেখানে শুরুতেই বললাম যে এটা পার্সোনাল প্রসেস, এক একজন একভাবে পারে, এক এক রকম। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা আমার হয়। হ্যাঁ, বেশ। এই যেরকম আমি সিন করতে গিয়ে যেরকম ধরনের গান শুনছি, বা হঠাৎ করে যদি কোনো কো অ্যাক্টার, যার কথা বলছি সে বুঝতেই পারছে, কো অ্যাক্টার ধরে না, ফর এক্সাম্পল কাঁচা বাদাম শুনছে, তো আই গেট ডিস্টার্বড। আমি হয়তো রেগে গেলাম, কিছু বলতে পারলাম না, আমি আমার মিউজিক সিস্টেমটা নিয়ে গিয়ে একটা অন্য ঘরে গিয়ে বসলাম যে না, আই কান্ট ডিল উইথ দিস। কেন আমি তখন পারবো, আমি জানি আই এম নট দ্যাট কেপেবল এনাফ যে আমি কাঁচা বাদামটা শুনেও আমি ওই অভিনয়টা করে দিতে পারবো, আমি আমার দ্বারা হবে না, তোর এই জোনটা থাকা দরকার, আমি অত বড় অভিনেতা নই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাকে ওইখানে থাকতে হবে, মানে আমাকে প্রত্যেকটা ইন্দ্রিয় যাতে আমার সজাগ থাকে, সেই জন্য প্রত্যেকটা জিনিসের ওই হেল্প লাগবে। আমি প্রচণ্ড হেল্পলেস অ্যাজ অ্যান অ্যাক্টর। আই ওয়ান্ট দ্য মিউজিক, আই ওয়ান্ট দিস, আই ওয়ান্ট মাই অ্যাক্টার্স টু গিভ দ্য কিউ সেইভাবেই যেভাবে সে অভিনয় করবে, অ্যান্ড আই ডু দ্য সেম অ্যাজ ওয়েল, রাইট। যখন সেও অভিনয় করছে, আমি আজ পর্যন্ত একজনকে বলতে পারবো না আমি কিউ দিইনি, এবং আমি সেই এমফাসিস, সেই যেভাবে অভিনয় করেছি সেইভাবে কিউ দিইনি। যদি আমি চিৎকার করে থাকি, আমি সেই চিৎকারটাই দিয়েছি, আমি জানি সেইটা উইল ব্রিং ইন সাম কাইন্ড অফ রিয়াকশন, কেন আমি আই হ্যাভ টোল্ড ইউ যে আমার কাছে অ্যাক্টিং মানে রিয়াক্টিং টু সিচুয়েশনস, টু দ্য কো অ্যাক্টর। তো সেক্ষেত্রে আই ফিল দ্যাট, তো আমি চাই যে সেটাও সেই মানুষটা করুক। তার মানে তোর জন্য কো অ্যাক্টিংটাও অতটাই ইম্পর্টেন্ট। The whole process is very important. For me, the
হাউ দ্য ডিরেক্টর ইজ টকিং টু দ্য কো-অ্যাক্টার্স, হাউ ইজ হি বিহেভিং হিমসেলফ, এই ওই মানে এত কিছু তো চাওয়া যায় না, বাট ঠিক। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে যেই অসুবিধা হচ্ছে আমি ইগনোর করি, যেই এক্ষুনি তোমায় বললাম হ্যাঁ, কাঁচা বাদাম হ্যাঁ, চলছে, ওকে কিছু বললাম না, ইগনোর। আমি গিয়ে অন্য জায়গায় গিয়ে বসে প্রচণ্ড রেগে গেছি তখন, কিন্তু আমি ওই জোনে থাকার চেষ্টাটা করি। যেরকম আজকেও আমি তোমার এখানে এসেছি, তো আমি মিউজিক শুনতে শুনতেই এসেছিলাম। তার কারণ হচ্ছে আমি ধরো এর আগে তোমার সঙ্গে এই যে লাইফ নিয়ে কথা বলছি, হ্যাঁ এর আগে ধরো আমি কালকে রাত্রিবেলা হোল নাইট শ্যুট করেছি, সকালবেলা ফিরেছি, হ্যাঁ এত কিছুর মধ্যে আছি। সো আমি কি দেখতে পারবো আমার ইনার সেলফটা যখন তোমার সঙ্গে কথা বলছি? কারণ উই ডোন্ট সি দ্যাট এভরিডে, রাইট? Right. আমি প্রত্যেকদিন তো নিজের সঙ্গে বসছি না, না। সেই সময়টা কারণ নেই। তো সেই জন্য আমি মিউজিক শুনতে শুনতেই এসেছি, যাতে হ্যাঁ, তুই যে ওই কানে জোনটাতে আসতে যাতে আমি পারিস যে আস্তে আস্তে করে কাম ডাউন calm করতে হতে পারি, পারিস, হ্যাঁ। সো দ্যাট আই ক্যান বি ট্রান্সপারেন্ট অ্যান্ড আই ফিল দিস থিং দ্যাট উই আর হ্যাভিং দিস পডকাস্ট ইজ এভরিথিং অ্যাবাউট বিং ট্রান্সপারেন্ট। কতটা ট্রান্সপারেন্ট, একদম মানে তাই। ইফ আই ফিয়ার অ্যাবাউট যে আমি এমন কিছু বললাম যেটা নিয়ে কন্ট্রোভার্সি হলো, বা এমন কিছু বললাম যেটা নিয়ে লোকে বলা শুরু করলো, হ্যাঁ, তাহলে আমি একটু কথাই বলা ছেড়ে দিতে হবে, তাহলে তো অনেস্টি থাকলি না তুই। অনেস্টি থাকলি না, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে তো আমার মনে হয় সেই জন্যই আর কি, মানে আমার মনে হয় কনভারসেশনস আর ভেরি ইম্পর্টেন্ট থিং আমাদের জীবনে। আর এই আমার পডকাস্টে যেটা চেষ্টা করি আমরা, যে টু গেট এ রিয়েল কনভারসেশন, যে কনভারসেশনটা আমার তোর এমনিই হবে, মানে এটা এই ক্যামেরা এই মাইক না থাকলেও যে কনভারসেশনটা হবে সেটাই আমরা করলাম, কিন্তু এখনো অবধি কিন্তু আমরা সেই কনভারসেশনটাতেই আছি। এবং আমার মনে হয় মানুষ এই রিয়েলিটিটা, আমি এর আগেও বলেছি আমার পডকাস্টে, মানুষ এই রিয়েলিটিটাও বোঝে। সেটার জন্যও তোর তুই যেটা বলছিস আমার ক্ষেত্রেও তাই হয়। যখন আমি আমার ক্ষেত্রে না ওই ভাইবটা, প্রথম একটা মানুষ এসে যখন বসে, আই ট্রাই টু গেট দ্যাট ভাইব যে আমরা না একটা উই আর গোয়িং টু হ্যাভ এ গুড কনভারসেশন, যে কনভারসেশনটা আমাকে তোকে কিছু একটা ভ্যালু দিক। মানে আইদার তোর কথা শুনে আমার তোর মনে হয় সারা পৃথিবীর সমস্ত মানুষ যাদের সঙ্গে কথা বলি তাদের প্রত্যেকের কাছ থেকে আমি এমন কিছু শিখতে পারি যেটা আমার জীবনে ভাবতামই না হয়তো আমি। এবং সেই দরজাটা খোলা রাখা খুব জরুরি। আর আমার মনে হয় ভ্যালু, জীবনে কনভারসেশন যদি ভ্যালু না অ্যাড করতে পারে, এরকমও কনভারসেশন আছে যেটাতে শুধু মজা পাই, মজা পাবে, হ্যাঁ, দ্যাটস অলসো ভ্যালু। হ্যাঁ, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, সেটাই তো বলছি, একদম। আমরা আমাদের জীবনে তো মজা করে থাকতে হবে। আমার মনে হয় আমরা একটা জায়গা অবধি এসছি অ্যাবাউট ইয়োর আইডিয়া অফ লাইফ থ্রু অ্যাক্টিং, সেটা আমরা অনেকটা বুঝেছি। তোর জীবনে রিলেশনশিপসের গুরুত্ব, তুই রিসেন্টলি বিয়ে করেছিস, কংগ্রাচুলেশনস ফর দ্যাট। বিয়ে করার পর হোয়াট চেঞ্জড ফর ইউ, মানে কি চেঞ্জ হলো? আগে কফি শুধু নিজের জন্য বানাতে হতো, এখন দুটো বানাতে হয়। হ্যাঁ, এবার একটুখানি একটা বিষয় যেটা মাথায় ঢুকেছে সেটা হচ্ছে ইউনো ম্যারেজ, আমরা বলছি লাইফ শুড বি ফান, হ্যান ত্যান, ম্যারেজ ইজ আ সিরিয়াস থিং। কেন আমি যে পরিবার থেকে বিলং করি, হ্যাঁ, বা আমরা সবাই, মানে আমরা যেরকম হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে, এবং তাদের কাছে কিন্তু ম্যারেজ এই ইনস্টিটিউশনটা প্রচণ্ড স্ট্রং, একদম। সে যতই আমরা কুল হয়ে যাই, হ্যাঁ, বাট হ্যাঁ ওই বিষয়টা আছে। তো সেক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় ঘোরে যে একজন মানুষের জন্য একটা জায়গা ছেড়ে, আই এম টকিং অ্যাবাউট আ ওম্যান, হ্যাঁ, যে তার বাড়ি যেখান থেকে সে বড় হয়েছে, এত বছর কাটিয়েছে, বাবা মায়ের ছাদের তলায়, ওর মা মারা গেছেন, হ্যাঁ, তো যাই হোক, তো ও যেভাবে ওখানে ছিল, প্যাম্পার্ড বলো বা হোয়াট এভার, যে সবাই পৃথিবীর সব বাচ্চাই তাদের বাবা মায়ের কাছে প্যাম্পার্ড, একদম যেভাবে নানান ধরনভাবে। তো সেখান থেকে যখন সে এখানে এসছে, তো আমি তো ওইটা তো দিতে পারবো না, তো আই শুড ওয়ার্ক ফর ইট, মানে ইউনো আই ফিল যে আমার এক্সট্রা ওই এফোর্টটা নেওয়া উচিত, ইউনো টু মেক আ ফিল যে ইয়েস ইউর আন্ডার, ওই আর কি, যেরকম তুমি ছিলে কাছাকাছি তুমি আছো, খুব খারাপ তুমি নেই আর কি, হ্যাঁ। তো সেই ব্যাপারগুলো মাথায় তো চলেই আর কি। যেরকম আমি ক্রিকেট খেলি, আমার সকালবেলা মাঝে মাঝে প্র্যাকটিস থাকে, বেরিয়ে যাই, তবে বেরিয়ে যাওয়ার আগে যখন আমি জানি যে ও বেরিয়ে যাবে, আমাদের মানে ও যদি 9:30 ধরে নাও 10টার সময় বেরিয়ে যাবে, আমি জানি যে খাবারটা ঠান্ডা হয়ে যাবে না ও ওঠার পর, তখন একটুখানি কিছু একটা স্যান্ডউইচ আমি ভালো বানাই, তো ওটা একটু বানিয়ে রেখে দিয়ে চলে গেলাম, তো ওইটা দেখে হয়তো ওর চোখটা একটুখানি মানে একটুখানি স্পার্কলড হয়ে গেল, হ্যাঁ, ভালো লাগলো বিষয়টা, হ্যাঁ। তো এই ছোটো ছোটো জিনিসগুলো যেটা আমি করছি, সো আই ফিল দ্যাট ইজ ম্যাচুরিটি, যেটা একটু হয়তো আমার লাইফে এসছে। অ্যান্ড রেসপন্সিবিলিটি তো, যেহেতু আমি ছোটোবেলা থেকেই একাই থাকি, তো রেসপন্সিবল আমি বরাবরই ছিলাম, হেওয়ার বরাবরই ছিলাম, আবার রেসপন্সিবল ছিলাম, অদ্ভুত মাপ, ডাইকোটমি চলতেই থাকে আমার, হ্যাঁ। তো সেক্ষেত্রে সেইটা বরাবরই ছিল,
রেসপন্সিবিলিটি আলাদাভাবে আমাকে, আর আমি খুব ভালো অ্যাডাপ্ট করতে পারি। তো সেইটা একটা, আই ফিল দ্যাট ইজ আ ভেরি প্লাস পয়েন্ট। মানে আমি ওর যে স্টাইল অফ লিভিং ছিল, এই ওই ওই পুরোটা তো চেঞ্জ হওয়া যায় না, কোনো মানুষের হওয়া উচিত না, উচিত নয়, অ্যাবসলিউটলি উচিত নয়। হ্যাঁ, তো কিন্তু বাট যে কিছুটা ম্যানুভার করলে যদি সেটা আরো ভালো হয়, সেইটা আমি করতে রাজি বরাবর, আর আমার প্রত্যেকটা সম্পর্কেই তাই ছিল। তো সেক্ষেত্রে সেইটা আই ফিল দ্যাট ইজ আ প্লাস পয়েন্ট। তো আদারওয়াইজ তো অ্যান্ড আই ফিল যেগুলো আমার ফেল রিলেশনশিপের প্রত্যেকটা থেকে শিখেছি। এভরি রিলেশনশিপ, দ্যাট মানে অনেক দিন আগে যেটা ধরো খুব খারাপ ছিল রিলেশনশিপটা, দ্যাট ওয়াজ ভেরি টক্সিক, টার্নড টু বি ভেরি টক্সিক, কিন্তু আমি সেখান থেকেও শিখেছি। হ্যাঁ, তো ওই আই ফাইন্ড আ ওয়ে টু ফাইন্ড দ্যাট পজিটিভিটি ইন দ্য থিং আর কি। এবার রিলেশনশিপ ভাঙার পর যন্ত্রণার মধ্যে দিয়ে সবাই যায়, এই যন্ত্রণাটাকে মানে কিভাবে ম্যানেজ করেছিস? পারি না আমি ম্যানেজ করতে। আচ্ছা, পারিস না? পারি, আমার টাইম লাগে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আমি সত্যিই পারি না। লাস্ট রিলেশনশিপ থেকেও যখন ব্রেকআপ হয়েছিল, সো সেখান থেকেও যখন বেরোনোর সময়, সে প্রায় 1 বছরের মতো তো সময় লেগেই ছিল। হ্যাঁ, তো দিস লং এরকম লেগেছিল। মানে তুই এতটা ইমোশনাল ইনভেস্টেড হয়ে যাস? হ্যাঁ, অ্যান্ড ওয়েন ইউ নো ইউ আর রং, প্রণবদা, ওয়েন ইউ নো ইউ আর রং, মানে না অবভিয়াসলি অনেক ছোট ছোট জিনিস ঠিক না থাকতে থাকতেই বিষয়টা হয়, কিন্তু আলটিমেটলি ইউ সি দ্য বিগার পিকচার, অ্যান্ড ইউ নো বিগার পিকচার দেখতে গেলে আই এম রং, রাইট? তো তখন কি হয়, তখন তোমার ওইটা আরো মানে তোমার যে নিজের সঙ্গে পিস আসা, অ্যান্ড ইউ হ্যাভ টু রিয়েলাইজ দিস, আই ফিল যে ইফ ইউ আর রং, ইউ আর রং, ইউ হ্যাভ টু সে দ্যাট, এবং সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে, সেটা অ্যাকসেপ্ট করতে হবে। তো সেটা তো আছেই, সেটা তো অ্যাকসেপ্ট করতে হবে, মানে সেটা অ্যাকসেপ্ট করা তো বাড়াপ্পান কিছুই নেই, সেটা অ্যাকসেপ্ট তোমায় করতেই হবে, করতেই হবে। তো সেইখানে তোমার অন্য কিছু বলে ওইটা হচ্ছিল বলেই এইটা হয়েছে বলে কোনো লাভ নেই। ইউ আর রং, ইউ আর রং, আই ওয়াজ রং, বাট দেন অ্যাগেন তো ওই টাইম তো লাগেই, এবং সেখান থেকে একটা শিক্ষা পাওয়া যায় যে আচ্ছা এখান থেকে এই জিনিসটা এই জন্য হলে তাহলে I have to change myself in a particular point, way, এটা হয়। এইটা and মানে you know when you know that you are wrong and you know you have done wrong, that is unpardonable. সেই জায়গাটায় না তুমি যদি একবার ঢুকে যাও না, অন্যকে ক্ষমা করা সোজা, নিজেকে ক্ষমা করা সোজা, নিজেকে ক্ষমা করা খুব ভালো কথা বললে, একদমই তাই, যে দ্যাট ইজ ভেরি টাফ, খুবই টাফ আর কি। তো তো বাট ইট টেকস টাইম আলটিমেটলি তোমাকে হিল করবেই, একটা পয়েন্টে হিল তোমায় করবেই, এবং হিল তোমাকে হতেই হবে। অ্যাজ আই সেড, মরবি তো বাঁচ ভালো করে, ওই আর কি, ওই টাইপের বিষয়টা। তো সেক্ষেত্রে যে তোমার টাইম নাও, আমার তাই হয় আর কি, আমি টাইম নিয়ে নিই, আমি পুরো একদম টাইম নিই, আমি জানি আমার লাগবে, মানে এতদিন আমার সেই দিনটা লাগবেই। তো সেই জন্য আই ডো নট থিঙ্ক যে কেন এটা বেরোচ্ছে না, কেন আমি পারছি না, এই আমি অততে যাই না। when I'm into that, আবার এই ফ্লোতে থাকি আর কি। জানো, তুই যদি কষ্ট হচ্ছে, কষ্টটাকে কষ্ট থাক আস্তে আস্তে থাকতে চলে যাবে উইথ টাইম। কিন্তু জোর করে সেটাকে ডিস্ট্র্যাক্ট করে অন্য কিছু করার চেষ্টা করি, ওটা বড় ভুলভাল জিনিস হয় স্যার, ওটা আমিও বিশ্বাস করি। ইনফ্যাক্ট এর আগের দিন সৈনির সঙ্গে পডকাস্টে এই কথাটাই বলছিলাম, এই কষ্টগুলোকে যদি আমরা অ্যাভয়েড করতে যাই, তাহলে সেটা অন্যান্য দিক দিয়ে এমনভাবে বেরোবে, সেটা কিন্তু ভুল, সেটা ভুলই হবে। আর সেটা কিন্তু শুধু তোমার জন্য ভুল হবে না, সবার জন্য ভুল হবে, তার জন্য ভুল হবে, তার জন্য ভুল হবে, সব জন্য, তোর আশেপাশে যতজন মানুষ থাকবে সেই সময় সবার জন্য ভুল হবে, কারণ তুই রিয়েল থাকছিস না। হ্যাঁ, সো আই ফিল যে ইউ শুড অলওয়েজ টেক ইউর টাইম, নিজের সঙ্গে নিজের সময় কাটাও। জানি খুবই অসুবিধা হয়, মানে আমি তো হয়েছে, আমি জানি সবারই হয়। তো সেক্ষেত্রে সেইটা আর কি, সেখান থেকে ফাইনালি বেরিয়েই যায় মানুষ। বেশ, আমরা একটা প্রায় জায়গায় এসেছি যেখানে আমরা এটাকে শেষ করতে পারি। তার আগে তোর কাছ থেকে যেটা জানতে চাইবো তার একটা কারণ আছে, সেটা হলো আমাদের একটা সিরিজ আসছে, সৌরভের একটা সিরিজ আসছে। আমাদের বলাটা খুব ভুল হবে, কারণ আমি একটা ছোট্ট পার্ট করেছি। সিরিজ সবার দাদা, হ্যাঁ সিরিজ সবার, ওই মুখ্য ভূমিকায় যার মুখ দেখা যাচ্ছে তারই যে সিরিজ, না একেবারেই নয়, এভরিওয়ান। এবং আমরা একটা কাজ করেছি একসাথে সৌরভের সঙ্গে, যদিও আমার স্ক্রিন স্পেস শেয়ার করিনি আমরা, সেটা সম্পর্কে একটুখানি বল যে কিরকম ওটার এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল। পাঁচবালিশ জি5 আসছে 10ই মে। তো সেক্ষেত্রে কাজটা প্রচণ্ড ভালো লেগেছিল করে, এবং ওই বললাম যে ওরকম চরিত্র অনেকদিন ধরে পাচ্ছিলাম না, ওরকম একটা চরিত্র পেয়েছি আমার মনে হয়েছে, যেটার জন্য একটুখানি ওই ডায়ালেক্ট কোচ
হ্যান ত্যান এই ওই বিষয়টা, এবং সেই চরিত্র নিয়ে একটুখানি ভাবনা চিন্তা মানে ডিরেক্টরের সঙ্গে হুম। ওই আলাদা সময় কাটানো নয়, হুম তার কাছ থেকেই পুরোটা বোঝা। এবং তারপরে অবভিয়াসলি একটুখানি ডায়ালেক্ট চলে গেলে একটু চাপ আরও বেড়ে যায়। হুম 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 হ্যাঁ, কারণ ওইটা আমারই কল ছিল। হুম। আমার মনে আছে যখন আমি স্ক্রিপ্টটা প্রথম পড়ি, সো আমারই মনে হয়েছিল যে যেরকম ধরনের একটা ট্রেলারে ডায়লগ আছে, জয় পাহাড় বংশী, হুম 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 তো বেসিক্যালি আমরা পাহাড় বংশী। হুম। তো সেইখানে একটা ডায়ালেক্ট আমরা ভেবেই ছিলাম রাখা হবে, সেটা আমি বলেছিলাম আর কি। তো তারপরে তারাও হ্যাঁ বললো, এবং সেইটা হ্যাঁ বলাতে ওদেরই চাপ বাড়লো, হুম, তার হুম, কারণ হুম। ওদেরকে কোচ আনতে হলো। ঠিক। এবং সেই জায়গার যারা যারা কথা বলছে, মানে আমার মায়ের চরিত্র, আমার যারা আমার সঙ্গে যারা আছে, বা ওই এলাকার যারা আছে, হুম। তাদের সবাইকে দিয়ে ওই কথা বলাতে হচ্ছে ঠিক। ওই ডায়ালেক্টে। এবং সেইটা একটুখানি এবং সেটা একটা পার্টিকুলার ডায়ালগ, সেটা মানে সেটা এক্সাক্ট না করে একটুখানি ইয়ে করা হয়েছে, রাইট, যেরকম করতে হয় করতে আমাদেরকে। হয়। হ্যাঁ হ্যাঁ। যেটা আমি ডাবিং করতে গিয়েও দেখলাম যে হ্যাঁ। আমি তো অ্যাকচুয়ালি ওদিককার ডায়ালেক্টটা জানি, যেহেতু হ্যাঁ, আমার বাড়ি হ্যাঁ, শিলিগুড়িতে, বাট স্টিল ওই ডায়ালেক্টটার মধ্যে একটা আঞ্চলিক টানও ইনক্লুড করা হয়েছে। হয়েছে। হুম। এবং আরেকটা জিনিস আমি তোমায় বলছি, যে কারণে তুমি বলছো যে একটু হালকা চেঞ্জ, তার কারণ হচ্ছে আমাদের যে অডিয়েন্স, ধরো ফর এক্সাম্পল হুম, যদি হুম। আমরা পুরোপুরি মানে ওই ডায়ালেক্টটা বলি, অনেক ডায়লগ না বোঝারও একটা একদম, চান্সেস একদম। চলে। ঠিক, তুমি আজকে ঠিক, যদি ঠিক। সিলেটি প্রপার সিলেটি বলো, কেউ তো বুঝবেই না। বুঝবেই হ্যাঁ, না। হ্যাঁ, একদম ঠিক। বাংলা কিন্তু কিছু বুঝবেই না। একদম তাই। তো সেক্ষেত্রেই অ্যাকচুয়ালি একটুখানি ম্যানুভার করা হয়। হ্যাঁ। তো যাই হোক, তো সেইটা প্রচন্ড ভালো লেগেছে প্রথমত করে। এবং ক্যারেক্টারটার মধ্যে একটা ইন্টেন্সিটি আছে, ইন্টেন্সিটি আছে, এটাও মজার। এবং আমার প্রচন্ড ভালো লাগে যে এরকম ধরনের একদম একদম। ইন্টেন্স ক্যারেক্টার্স করতে ভালো লাগে। তো সেক্ষেত্রে আমি নিজের মতো করে নিজের প্রসেসে সেইটা নিয়ে আলোচনা করে লাভ নেই যে আমি কিরম চেয়েছি, কোন মাপে চেয়েছি। না, বা সেটা তো সেটা তো আমার, সেটা তো দেখলেই বোঝা সেটা যাবে। দেখলে বুঝতে পারবে। বাট সেইটা করার জন্য একটুখানি তোমার অবভিয়াসলি ডিরেক্টর কোরক হ্যাঁ, হ্যাঁ। প্রচণ্ড হেল্প করেছে। এবং আমার মনে হয় যে গল্পটার এত ধরনের লেয়ার্স আছে না, হুম, এই হুম। গল্পটা, যে সব ধরনের জিনিস আমার মনে হয় আছে, কিন্তু আবার সব ধরনের জিনিস থাকলে আবার একটা জগা খিচুড়ি হওয়ার চান্স থাকে। ঠিক। কিন্তু এই সিরিজ আমি দেখেছি যে প্রত্যেকটা জিনিসই এইটার জন্য ওইটা দরকার, ওইটার জন্য ওইটা দরকার, এটার জন্য এইটা দরকার, এবং একটা ক্যারেক্টার পার্টিকুলার কেন রিয়াক্ট করছে তার জন্য একটা কারণ আছে। কারণ আছে, ঠিক। এবং প্রপার কারণ আছে। একদম দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সেই জন্য আমার মনে হয় যে মানুষ প্রচন্ড ভালো রিলেট করতে হবে, হ্যাঁ, হ্যাঁ। দে উইল নো যে এইটাও কেন এরকম করছে, তার কারণ এটা ঘটেছে, ঠিক বা ওই বা এটা করছে কেন, তার কারণে এটা ঘটেছে। ঠিক ঠিক। So আমার মনে হয় যে এটা মানুষের আমার মনে হয় ভালো লাগবে, আমার মনে হয় ভালো লাগবে। তুমি কি অলরেডি চরিত্র করেছো তো বলেছো? বললাম, আচ্ছা হ্যাঁ বললাম বোধহয় প্রথমে হ্যাঁ, যে আমি অ্যাকচুয়ালি ওর বাবার বাবা, চরিত্র প্লে করেছি। হ্যাঁ। সে হলো পাহাড় বংশী, আরেকজন ও বলছিল আমরা কিন্তু পাহাড় বাবা মানে বংশী আমার actually। এই এজের বাবা নয়, হ্যাঁ। এটা একটা ফ্ল্যাশব্যাক, আর বাকি Flashback। কিছু বলছি না। শুধু সেটা এতটুকু দেখো। বলিস যে ওর বাবার চরিত্র আমি প্লে করেছি, সেটা হ্যাঁ। কি করে করেছি, কিভাবে করেছি, কি হয়েছে আমার সঙ্গে, কি সৌরভের চরিত্রটার সঙ্গে কি হয়েছে, হ্যাঁ। এই পুরোটা দেখতে গেলে তো 5 বলিস দেখতে হবে। জি5 10ই মে আসছে, বেশি দেরিও নেই, আশা করি খুব ভালো লাগবে সিরিজটা। হ্যাঁ, আড্ডাটা হুম। একদম এন্ডে এসছি। হুম। তোর কিরম লাগলো বল এই আড্ডাটা মেরে? মজা পেলাম আমরা দুজনেই, কি মজা পেলাম? প্রচন্ড মজা পেলাম। এবং কি বলে, ওই সব সময় তো জীবন নিয়ে কথা বলা হয় না, হ্যাঁ। যে কারণেই আমি এই পডকাস্টে আসতে চেয়েছিলাম। আমি হ্যাঁ হ্যাঁ বলেছিলাম হ্যাঁ 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 যে সবাই সবসময় এসেই জিজ্ঞেস করে চরিত্রটা নিয়ে কিছু বলুন, হ্যাঁ হ্যাঁ এবার সৌরভকে নিয়ে কিছু বলুন, কেউ তো খুব একটা জিজ্ঞেস করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেক্ষেত্রে তো রিভিজিট করতে খুব ভালো লাগলো। একদম। হ্যাঁ, হয়তো অনেক কিছু এমন এখনো রয়ে গেল যেগুলো হয়তো বলা হয়ে উঠলো না। সে তো আমরা সেটা হয়তো কখনো, হ্যাঁ, কখনো আরেকটা এপিসোডে কখনো গিয়ে আরেকটা, হয়তো, আর ধর আরেকটু কয়েকদিন পর তোর রিয়েলাইজেশন কিছু চেঞ্জেস হবে, আমার রিয়েলাইজেশনের কিছু হ্যাঁ, চেঞ্জ হবে, হ্যাঁ। তখন আবার দেখবো যে এটা আমার সঙ্গে সারা জীবন হয়, যে আমি একটা বয়সের পর থেকে রিভিজিট করতে গিয়ে দেখি আচ্ছা ওখানে আমি অন্যরকম ভাবতাম, হ্যাঁ। তখন কিন্তু আমার জন্য এরকম ওই আমার ভাবনাটা সঙ্গে সত্যি। সত্যিই তাই হয় তো, তাই হয় actually তো। তাই হয়। হ্যাঁ, তো মানে আমার ওইটাই মনে হয় যে আমি এখন যে বয়সে দাঁড়িয়েছি, হোয়াট ডু আই ওয়ান্ট টু ডু ইন লাইফ, আমি ওই দেখতে চাই যে আমি 10 বছর পরে যেখানে নিয়ে গিয়ে দেখতে চাইছি, আমার কম্পিটিশন তার সঙ্গে, আমি ব্যাস, সেইখানে তার সঙ্গে ব্যাস পৌঁছাতে একদম হবে। একদম। এইটা ওই অবধি পৌঁছানোটাই পৌঁছানোটা ইম্পর্টেন্ট, হচ্ছে ব্যাস। ইম্পর্টেন্ট। বাকিটা বাকিটা থ্যাংক ইউ ফর দিস রিয়েল কনভারসেশন, ফর হ্যাঁ। দ্য রিয়েল সৌরভ, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় আপনারাও এতক্ষণ ধরে এই আড্ডাটাতে আমরা দুজন মিলে খুবই চেষ্টা করলাম সৌরভ যাতে সৌরভের সঙ্গে কথা বলা যায়। True. সৌরভ দাস একজন অভিনেতা হিসেবে কীরকম, একজন মানুষ হিসেবে ঠিক কীভাবে ভাবে, কতটা কঠিন হয় একটা অভিনেতার জীবন, নিজের সঙ্গে সেলফ ডাউট আর কনফিডেন্স একসাথে কি করে ম্যানেজ করতে হয়, এই সমস্তটা নিয়ে একটা দুর্দান্ত আড্ডা মারলাম। আশা করি আপনাদের যেরকম বাকি এপিসোডগুলো ভালো লাগে, এটাও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি কমেন্ট করে জানান যে কীরকম লাগলো, আর দেখা হবে পরের এপিসোডে। আর তার আগে আমি যেটা সবসময় বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড।
নমস্কার।